নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফুচকাবাজের পিতা। আজকে চলে এলাম আরও একটা নতুন এপিসোডে। আজকের আমাদের সাথে যে মানুষটি আছেন তিনি একদিক দিয়ে শিক্ষক, পথপ্রদর্শক এবং খুব ভালো বন্ধু। তো সৌমেনদা, এবং এছাড়াও এই শিক্ষকতা ছাড়াও সৌমেনদার আরও একটা বিশেষ দিক আছে, তো যেটা আস্তে আস্তে প্রকাশ পাবে। আমি সৌমেনদাকেই দিয়ে দিচ্ছি। সৌমেনদা প্লিজ। নমস্কার, আমি আশিসদার কাছ থেকে এই সুযোগটা পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আজকে সকালটা যেন আরও ভালো হয়ে গেল। এইরকম একজন গুণী মানুষের ডাকে সাড়া না দিয়ে অন্তত আমি পারবো না। তা আমাকে কিছু নিজের এক্সপিরিয়েন্স বা কিছু বলার জন্য আশিসদা আমাকে সেই কবে থেকে বলে আসছে। তা আমি সুযোগটা বার করতে পারছি না, কারণ বিভিন্নভাবে ব্যস্ত থাকি, সমাজের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, একটু লেখালেখিও করি, ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বই টই বেরোচ্ছে, কিচ্ছু নয়, জাস্ট ছোটোবেলা থেকে ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকেই আমার লেখা মানে অভ্যেস আর কি। ওই ছোটো বাচ্চাটা তখন আর কি বোঝে, কিন্তু লিখতে লিখতে কখন যে আমি নিজে সেই জায়গাটা পৌঁছে গেলাম, সবই আশিসদার মতো মানুষের অনুপ্রেরণা সামনে রেখে এগোই প্রতি মুহূর্তে। সমাজের প্রত্যেকটা মানুষ আমার পরিবার, এবং আমি মনে করি ভালো মন্দ নিয়েই এই জগৎ, সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু সুস্থ মানসিকতা যেন থাকে, যেটা আজকে খুব অভাব। আর বিশ্বাস সেই জিনিসটা তো নেই। আমরা যেন সমাজকে সুন্দরভাবে নিজেদের তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টায় আমার, এবং সেই কথা আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যেন এটা মাথায় রেখে এগোবেন। সৌমেনদা মেনলি কমার্সের টিচার, তাই তো? আচ্ছা। আর এমনি সৌমেনদার বর্ন অ্যান্ড ব্রট আপ সোনারপুর? সব সোনারপুরেই। আচ্ছা। আর সৌমেনদার মোটামুটি শিক্ষকতা করছেন কত বছর হলো? আমি এই স্কুলে 8 বছর হলো। ফ্রম 2018 মার্চের শেষে এখানে জয়েন করেছি। তখন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এই স্কুলেরই স্বনামধন্য, এবং যার জন্য আমরা গর্ববোধ করি, নির্মলেন্দুবাবু স্যার। এবং তিনি আমার জীবনের একটা অধ্যায়, মানে গডফাদার বলা যায় আমার কাছে অন্তত। সেই জায়গাটা তিনি বিলংস করেন এবং আগামী দিনেও থাকবেন। হেড স্যার ছিলেন, আছেন, থাকবেন, এটুকুই বলতে পারি। 2018-তে সৌমেনদা যখন স্কুল জয়েন করেছিলেন তখন কোভিডের আগে এক সময়। কোভিড মারাত্মকভাবে মানুষের জীবন পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে, এবং কোভিডের পরেও অনেকটাই চেঞ্জেস এসছে। তো এই চেঞ্জেসগুলো আপনার চোখে একটু আপনার বর্ণনায় শুনি। আচ্ছা, কি পয়েন্টে ভিউ থেকে আপনি বলতে চাইছেন সেটা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার ধরুন, প্রথমত শিক্ষা ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্টদের মাইন্ডসেট, এবং তৃতীয়ত হচ্ছে পড়াশোনার ধরন। যেমন হচ্ছে আগে মোবাইল কালচারটা এত ছিল না স্টুডেন্টদের মধ্যে, এই জায়গাটা এসছে। আর এমনি সিলেবাসও প্রচুর চেঞ্জ। আমরা এই নিয়ে একদিন কথাও বলছিলাম, আশা করি আপনি ধরেই নিয়েছেন আমি কী কী বলতে চাই। কোভিড কোনো রোগ নয়, এটা 2019-এর শেষ থেকে সারা বিশ্বকে গ্রাস করেছে। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রতিদিন পৃথিবীতে কোথায় কি হচ্ছে, এটা আমাদের নিজেদের পক্ষে জানা কারোর পক্ষেই সম্ভব নয়। থ্রু মিডিয়া, কাগজ হোক বা কোনো রেডিও বা টেলিভিশন বা আজকের দিনে ইন্টারনেটের যুগে আমরা সব জানতে পারি। তা সেইখানে দাঁড়িয়ে এটা কোনো একটা দেশের চক্রান্ত। আমার মনে হয় যে সেই পৃথিবীর মার্কেটটাকে ইন্টেনশনালি ক্যাপচার করার একটা প্রচেষ্টা, যেটা আমি বা সারা পৃথিবীর যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কেউ সমর্থন করেননি বা এইটাকে মেনে নেননি। তার ফলে এটা, এই মারণ ভাইরাসটা সমস্ত পৃথিবীকে যেন একটা দুঃস্বপ্নের মতো একটা গ্রাস করে রয়েছে, এবং আগামী দিনেও করছে। আমরা হয়তো ভারতবর্ষের থেকে আমরা জানতে পারি না, পৃথিবীতে কিন্তু কোভিডের মানে পোস্ট এফেক্ট, পরবর্তীকালের এফেক্টগুলো কিন্তু এখনও চলছে। এবং বেশ কিছু দিন আগে, আমি মাস 2-3 আগের কথা বলছি, আপনারা হয়তো অনেকে কাগজে দেখেছেন বা আশিসদাও চোখে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই ব্যাঙ্গালোর বা কেরালার ওই সব সাইডে 7 থেকে 8 হাজার, মানে বিভিন্ন একটা পরবর্তী যে এফেক্ট, কোভিড পরবর্তী, সেই এফেক্টটা কিন্তু আবার দেখা দিচ্ছে। তা আমার বলার এটাই উদ্দেশ্য, আমরা সচেতন থাকবো সারা জীবন, মাস্ক এবং নাক শুধু ঢাকবো না, মুখটাকেও ঢাকবো, ডিস্টেন্স মেনটেন করব, আর আমরা যতটা নিজেদের প্রোটেকশন দিয়ে আমরা কাজ করতে পারবো, হাসি কাশি এইগুলো যেগুলো লেগেই রয়েছে বর্ষাকালে আমাদের ছোটোবেলা থেকে, এগুলো আমরা অ্যাভয়েড করব। নিজেদের অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়িয়ে নিজেও সচেতন হব, অন্যকেও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করব, একটা সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করব। আর আশিসদা যেটা বললেন যে কী চেঞ্জ, এখন চেঞ্জ তো অনেক রকম হয়েছে,
শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা বলতে আশিস দা বা আমি যখন ছোটোবেলায় পড়াশুনো করেছি সেই সময় তো মোবাইলের ব্যবহার ছিল না, এতটা মডার্ন টেকনোলজি উন্নতিও হয়নি, কিন্তু তা বলে কি আমরা মানুষ হইনি বা পড়েছি। কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোথায় যেন সমস্ত ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থাটা একটা যান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। আমি তো কেউ কিছু মনে করবে না, আমি তো বলবো যুগের সাথে তাল মেলাতে গিয়ে তালগোল পাকিয়ে গেছে। একদম ব্যাপারটা তাই হয়ে গেছে, যে স্বাভাবিক কোভিডের আগে, বিফোর কোভিড আমরা একটা মোটামুটি একটা ছন্দে লাইফটাকে চলছিল, একটা ট্র্যাডিশনাল হইতে যেরকম চলা উচিত, কম বেশি ভালো মন্দ থাকবে, ধনী দরিদ্র সমাজে থাকবে, সেটা নিয়েই বিশ্বজগৎ। কিন্তু এই কোভিডটা এমন একটা পরিস্থিতি, অভাবনীয় পরিস্থিতি, আনএক্সপেক্টেড সৃষ্টি করলে শুধু নট অনলি ইন্ডিয়া বা নট অনলি ওয়েস্ট বেঙ্গল, থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড, যেখানে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরিভাবে গুড়িয়ে গেল এই কোভিডের জন্য। মানুষের জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড অফ লাইফ, সেটা একদম ডাউন হয়ে গেল। শুধু ভারতবর্ষের নয়, আমরা জানি আজকে পৃথিবীতে 200 থেকে 250টা দেশ আছে সারা পৃথিবীতে, যাদের হাতে অর্থনৈতিক ব্যবস্থাটা খুব স্ট্রং, এরকম সিচুয়েশন রয়েছে, মানে অর্থনৈতিকভাবে খুব এগিয়ে, এবং মানুষের লাইফস্টাইলটাও তথাকথিত উন্নত, এবং তাদের হাতে পার ক্যাপিটা ইনকাম অন্যান্য এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলো বা অনগ্রসর দেশগুলোর তুলনায় অনেক গুণ বেশি। সেই জায়গায় যাদের হাতে এই চিকিৎসা ব্যবস্থা বলতে আমরা বুঝি জার্মান হচ্ছে শ্রেষ্ঠ, আমি যেটুকু জানি। তা সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোভিডের পর ওই সমস্ত উন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোর থেকেও খারাপ অবস্থা হয়েছে, এবং তাদের পার ক্যাপিটা ইনকাম ডাউন হয়ে গেছে, তাদের লাইফস্টাইলটা একদম মাটিতে মিশে গেছে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা টোটালি ব্রেকডাউন করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ আগের থেকে অনেক উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দেশ, আমরা বেশিরভাগ লোক, টোটাল পপুলেশন এর বেশিরভাগটা নির্ভর করে আমাদের কৃষিভিত্তিক দেশ, অর্থাৎ আমরা এখনও আমেরিকা বা সুইজারল্যান্ড হয়ে যায়নি। সেইখানে দাঁড়িয়ে এর একটা এফেক্ট তো বড় রকম পড়েছে। ওয়ার্ল্ড যদি এই কোভিডের জন্য 25 বছর পিছিয়ে যায়, ভারতবর্ষ কিন্তু এখনও সেই তকমাটা পায়নি, বা আমাদের কিছু অভাব রয়েছে আমরা জানি। তা সেইটা আমাদের এই অবস্থা থেকে ওভারকাম করে বেরোতে মিনিমাম এই কোভিডের পরবর্তী সিচুয়েশনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড যদি 50 বছর পিছিয়ে যায়, ভারতবর্ষ আরও 25 অ্যাড করুন, 75 বছর কিন্তু আমরা পিছিয়ে গেলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা গ্রো করতে অনেক টাইম লাগবে। শুধু তাই নয়, আরও দেখা যাচ্ছে যে এই রকম একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের পক্ষে এই রকম একটা মারাত্মক ভাইরাস ক্রিয়েট করা দেশকে আমরা কখনোই সমর্থন করতে পারি না, বা এটা কখনো পৃথিবীর জন্য ভালো কিছু হতে পারে না। এটা পৃথিবীর কাছে একটা যে সেট আপটা হচ্ছিল বিফোর কোভিড, সেইটা পুরো দুমড়ে মুচড়ে আনএক্সপেক্টেড পৃথিবীটাকেই একটা তালগোল অবস্থায় নিয়ে চলেছে। আর শিক্ষা ব্যবস্থা তথাকথিত যে স্ট্রাকচার আস্তে আস্তে তৈরি হচ্ছিল যেখানেই হোক ভারতবর্ষ, সেইটা ভেঙে চুরমার করে দিয়েছে। ফলে তখন কি হচ্ছে, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সারা বিশ্বেই লকডাউন চলেছিল, যাতে এইটা থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারি। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরোতে গিয়ে আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের অনেক যারা আমাদের খুব কাছের লোক এবং বিশ্বের আদর্শ, আমরা তাদের এই কোভিডের জন্য হারিয়েছি, যেটা আমার কাছে তো এবং আশিসদা সবার কাছে একটা মানে বেদনা। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের শুভবুদ্ধি হোক, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় মানুষ, বিশ্বযুদ্ধ নয়। আমার সবার কাছে অনুরোধ, সব দেশের কাছে, মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরি কান্ট্রি, যে উই ওয়ান্ট পিসফুল সিচুয়েশন থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড। সে যেই পরিস্থিতি হোক, যুদ্ধ আনে ধ্বংস, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সবাইকে আমাদের সংযম, সহযোগিতা এবং সতর্ক হয়ে চলতে হবে। পৃথিবী সুন্দর হোক, সুস্থ হোক। আর যে ব্যবস্থাটা আশিসদা বললেন, আমি এই এতগুলো কথা বললাম, এর কারণ আছে যে শিক্ষা ব্যবস্থা তো সেইভাবে ছিল না, কিন্তু যেটুকু সেটা হচ্ছিল, তা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এই সিচুয়েশনটা রান করছিল থ্রু আউট দি কান্ট্রি, থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড, সেই কোভিড পরিস্থিতিতে আমাদের স্কুলে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, বা সব ভেঙে গেছিলো। সেখানে দাঁড়িয়ে টানা, আপনারা জানেন, আশিসদাও জানেন, 6 থেকে 8 মাস আমরা গৃহবন্দী হয়েছিলাম, এবং বাইরের ইউনিভার্সিটিও তাদের পড়া 1 বছরের জন্য, যেটা আমরা আগেই যাচ্ছিলাম, সেটা বন্ধ করে দিয়েছিল, যে নেক্সট ইয়ারে আবার এটা যদি কোভিডটা কমে তাহলে সেটা আবার নতুন করে রিফর্ম করা হবে, এবং সেইভাবে আমরা এগোবো পরিস্থিতি অনুযায়ী। কিন্তু ভারতবর্ষের মতো দেশে, আমেরিকার মতো পয়সা আমাদের হাতে নেই, আমরা আরও কোভিডের জন্য পিছিয়ে পড়েছি। বেশিরভাগ এই দেশের বেশিরভাগ পপুলেশন তারা এগ্রিকালচারের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। আমাদের পার ক্যাপিটা ইনকাম মানে কোভিডের পর তো আরও শেষ, তার আগেও অতটা সুস্থির ছিল না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু কোভিড আমাদের শেষ করেছে রাদার দ্যান। কিন্তু তাও আমি বলবো
যে ফোনটা তখন আমাদের অপরিহার্য ছিল। আজকের দিনে দাঁড়িয়ে ফোন আমাদের কাছে একটা বিশ্বজগৎ, কিন্তু এই ফোনের মাধ্যমে কিন্তু বাজে এফেক্টটা স্টুডেন্টদের মধ্যে পড়ছে। অনেকে কিন্তু এইটার সুযোগ নিয়ে যে ফোন আছে মানে আমি ডোন্ট কেয়ার, মা বাবাকেও কেয়ার করছি না, বা ফোন আমাদের জীবন, তার ফলে মনের মধ্যে অনেক রকম খারাপ পরিস্থিতি আসছে, যেটা কখনোই কাম্য নয়। আমরা পড়াশুনো করেছি, আশিস দাও করেছেন, পৃথিবীর বিভিন্ন লোক করেছেন, কিন্তু তারা কি মানুষান্যী হয়েছেন? কিন্তু ফোনটা যেন ড্রাগ অ্যাডিক্টেডের মতো পুরো সমাজ তথা বিশ্ব ব্যবস্থাকে যেন গ্রো করেছে। সরি দাদাকে ইন্টারাপ্ট করলাম, যে মানে আমরা এত এজেড লোকজন, তো আমরা দেখবেন যে আমাদেরও যদি মানে আমি অন্তত আমার কথা বলছি, যে যখনই ধরুন খালি সময় থাকে ফোন নিয়ে রিল দেখতে দেখতে বহু সময় কেটে যায়। আমি এমন লোকজনকে চিনি যারা ভালো জায়গায় চাকরি করে, তার সত্ত্বেও বসে আছে ছুটির দিনে 3-4 ঘন্টা বেরিয়ে গেল। একটা সিনিয়র মানুষ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে না যেসব জায়গায়, কারণ এবং এটা লোভ দেখানো হচ্ছে এই কারণেই যাতে আমাদের স্মৃতিশক্তি কমে যায়, আমাদের যাতে এই মানে এত ধরে রাখতে না পারি, ভাবনা চিন্তার শক্তি আমাদের কমে যায়, এইসব কারণে রিল ফিলের আরও বেশি চলন। তাহলে আমরা সিনিয়ররা যেখানে পারি না, সেখানে বাচ্চারা কীভাবে নিজেদের আটকাবে? এই কথাটা একদম বাস্তব সত্য। আমরা বাস্তবে কিন্তু যে কাজটা মনে করি সেটা বাস্তবে করি না। আমরা মনে করি মা বাবা, আমি বেসিক্যালি স্টুডেন্টদের অতটা দিই না, মা বাবা এর সঙ্গে জড়িত। আমরা ছোটোবেলায় যখন কাঁদতাম, মা বা ঠাকুমা, তা আমরা কাঁদলে একটা খেলনা বা কিছু দিয়ে ভুলিয়ে রাখতো। তাহলে ফোনটা কখনো ড্রাগ অ্যাডিক্টেডের পর্যায়ে বা ড্রাগ অ্যাডিকশনের মতো সমাজকে গ্রাস করবে, এটা হতে পারে না। আমাদের আস্তে আস্তে এই যে কোভিডের পর আরও বেড়েছে, এটা নিজেদের যে স্বাভাবিক চিন্তা শক্তিগুলো সেইগুলো লোপ পেয়ে গেছে। ফলে আমরা বিভিন্নভাবে খারাপ দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ডিউ টু ফোন। ফলে এটার ব্যবহার যত না ভালোভাবে এগিয়েছে, খারাপ দিকটা কিন্তু বেশি হয়েছে। আমরা ছোটোবেলা একটা বিজ্ঞান পড়তে গিয়ে সবসময় এটা রচনা পড়েছি বা সবসময় থাকে মাধ্যমিকে, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তাহলে এটা বিজ্ঞান মানে, যার কথাটার অর্থ বি মানে বিশেষ, স্পেশাল, আর নলেজ মানে জ্ঞান। কিন্তু আমরা সব সাবজেক্ট থেকে প্রতি মুহূর্তে আমরা শিখি, জীবন থেকে, অভিজ্ঞতা থেকে। সেই অভিজ্ঞতা সঞ্চয় করে মানুষ যত অভিজ্ঞতা প্রতিদিন সঞ্চয় করে, তত সে এগিয়ে যায়। ভালো মন্দ, যার একটু মানে নিজেকে সুস্থভাবে নিয়ে যাওয়ার বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু বাজে দিকগুলো অ্যাভয়েড করবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের দোষ আমি দিই না, মা বাবারও দোষ আছে। ছোটোবেলায় যখন বাচ্চারা কাঁদছে, এখন হাতে হাতে দেখবেন মোবাইল। তা মোবাইলটা কি এতটাই জিনিস হয়ে গেছে যে জীবনের থেকেও বড়? মা বাবাও তার কাছে সরকারকে, তার কারণ সরকার কেন এরকম চালু করবে যে মোবাইল যখন ছিল আপনার কোভিডের টাইম, যে সময় আমি নয় মানলাম যে এত মানুষ এসে স্কুলের সেই পরিকাঠামো নেই যে 1000টা স্টুডেন্টকে সব এই কোভিড বিধি মেনে ক্লাস করানো, স্কুল ওই টাইমটায় ফোন ইউজ করলেও ঠিক আছে। আমাদের এমনি আপনি জানেন রাজ্যের কী অবস্থা, শিক্ষার চাকরির কী অবস্থা, সেই জায়গায় বাচ্চারা ফোন নিয়ে, বাচ্চাদের একদম নেশা পুরো ঢুকেই গেছে ফোনে। এবং এছাড়াও আমি আজকের অবাক হয়ে যাই দেখে, কারণ আমাদের সামনেই স্কুল, আমি প্রচুর স্টুডেন্টকে চিনিও, সেই হিসাবে ম্যাক্সিমাম স্টুডেন্টের আজকের মানে ইউটিউব অ্যাকাউন্ট আছে, এবং তারা মানে আমাদের সময় একটা ফেসবুক অ্যাকাউন্ট করে আমরা রেখে দিলাম, কারোর সাথে 2-1টা কথা বললাম, একটু ছবি ছাড়লাম, দ্যাটস ইট। কিন্তু আজকের কন্টেন্ট ক্রিয়েটার মানে ছোটোবেলা থেকে হবে মানে তাকে তো যথেষ্ট টাইম ইনভেস্ট করতে হবে ওটার ব্যাপারে। এইটা কিন্তু বিরাট একটা অভিশাপ দাদা, মানে আমার মনে হয়। কারণ একটা স্টুডেন্ট সে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, বন্ধুবান্ধবদের সাথে একটু গল্প করবে, বাবা মাকে সময় দেবে, তারা যদি কন্টেন্ট ক্রিয়েশনে জুড়ে যায় এই বয়স থেকে, তাহলে তারা শিখবে কখন তাদের জিনিসটা? কারণ এইটা তো এই বয়স নয়। এইটা একটা আমার দিক, এবং এটা আমার মনে হয় একটু সরকারের কোথাও ভেবে দেখা উচিত। আর দ্বিতীয় দিক হচ্ছে দাদা, আমার এখনও মনে আছে, আপনি একজন শিক্ষক মানুষ, আমি তাই আপনার থেকে জানতে চাইব, এমনি আবারও বলবো কথাটা, যে মানে আমাদের চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ আমাদের দেশে। তো 20, 21, 22 এই 3টে বছর যারা পাস আউট, তাদের কোভিড ব্যাচ। আমি নিজে দেখেছি আনন্দবাজারে, আমি নাম নিয়েই বলছি, যে 22 কি 23 ঘটনা, বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট হচ্ছে, এবং বন্ধন ব্যাংক রিক্রুটমেন্টের জন্য পরিষ্কার দেয়া আছে কোভিড ব্যাচ কেউ অ্যাপ্লাই করো না। তো এই স্টুডেন্টগুলো কী করবে? এদের ভবিষ্যৎ কী? এদের মধ্যে কি ভালো স্টুডেন্ট নেই? কী করবে তারা? কোথায় যাবে? এখন সমাজে যেরকম ভালো খারাপ থাকে, সেরকম স্টুডেন্টরা একজন ফার্স্ট হবে, একজনই দেশের প্রধানমন্ত্রী হবে, একজনই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু তা বলে বাকিরা খারাপ, এটা ধারণা করা ভুল। স্টুডেন্টদের ক্ষেত্রে, ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ স্টুডেন্ট, আমি সেই জায়গাটা বলছি।
একজন তো ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে, কিন্তু বাকিরা যে পিছিয়ে পড়েছে যে ফার্স্ট না হলেই তাদের বাজে ছেলেমেয়ে বলা হবে, এটা কিন্তু নয়। এই ধারণাটাই ভুল, আমাদের অনেকের ধারণা আছে। তারা চেষ্টা করছে। আর পৃথিবীতে প্রথম বা যে কোনো খেলা বা কম্পিটিশনে ফার্স্ট একজন হয়, সবাই হতে পারে না। হ্যাঁ, আমি বলছি এবার আস্তে আস্তে সরকারের প্রশ্ন আপনি যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার যে সময় কোভিড পরবর্তী, ঠিক জাস্ট কোভিডটা শেষ হয়েছে সেই পরবর্তী, হ্যাঁ হ্যাঁ, মানে ওই সময়টা কোভিডের পিক আওয়ার্স বা তুঙ্গে ছিল, যে সময় একদম লকডাউনের সিচুয়েশন থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড চলছিল। সেখানে দাঁড়িয়ে সেই সময় যারা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করেছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করার পর এরপরই ভিতটা শুরু হয় স্টুডেন্টদের জীবনে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সরকারি পরীক্ষা, কেউ বিভিন্নভাবে নিজেদের সমাজে তুলে ধরার চেষ্টা করে। বিশ্ব পরিধিতে তাদের যতটা এফর্ট দিয়ে তারা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোভিড এতটাই গ্রাস করেছে যে তারা মানে ভেবে পাচ্ছিল না যে একেই তো সব বন্ধ, আমরা কিভাবে নিজেদের লাইফটাকে লিড করব সুন্দরভাবে। যারা সবাই তো খারাপ নয়, যারা চিন্তাভাবনা করছিলেন তাদের সেই চিন্তাটা মাথা থেকে বেরিয়ে গেছে অটোমেটিক্যালি ডিউ টু কোভিড। মানে কোভিডে তছনছ করে দিয়েছে যে স্বাভাবিক চিন্তা, সেইগুলো নষ্ট করে দিয়েছে। সেই জন্যে আমার যেটা মনে হয়, আমি কোনো পার্টি করি না, আমি কোনো কিছু না রেখেই বলছি যে সরকার হয়তো এটা ভেবেছেন, সে সেন্ট্রাল হোক স্টেট হোক, যে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে, তাহলে মোবাইল যার যা আছে, স্কুল কলেজে সেই সময় লকডাউন চলছিল পুরো পৃথিবীতে, সেখানে অনলাইন একটা সিস্টেম ছিল যেটার মাধ্যমে কিছুটা স্টুডেন্টদের এগিয়ে দেওয়া সম্ভব হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে টাচ হলেই কোভিডের মতো সিচুয়েশন, কোভিড আমাদের প্রত্যেকের কাছে এসছে, কিন্তু যার ইমিউনিটি পাওয়ার বেশি তাকে টাচ করতে পারেনি। কিন্তু প্রশ্নটা আপনি যেটা করেছেন আশিস দা, সেটার পরিপ্রেক্ষিতে বলছি, হ্যাঁ সরকার হয়তো এটা ভেবেছেন যে ফোনটার মাধ্যমে যদি স্কুলের টিচারদের সঙ্গে এক একটা গ্রুপ ক্রিয়েট করে অনলাইনে সেই শিক্ষা ব্যবস্থার মানে থ্রু ইন্টারনেট আমরা যদি করতে পারি, তাহলে অনেকটা এই 6 মাস অন্তত কিছুটা হলেও শিক্ষা দিতে পারবো বা এগিয়ে যেতে পারবে। একদম বন্ধ করার থেকে যদি অল্টারনেটিভ হয়ে থাকে তাহলে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। সেই বিচার বিবেচনা করে এগিয়েছেন। এবার প্রশ্নটা আপনার ছিল, এটা গেল সেকেন্ড, সেইটার পরিপ্রেক্ষিতে হয়তো সরকার করেছেন, ভেবেছেন, তাদের চিন্তাভাবনা তো আলাদা। ন্যাচারালি এইবার যেটা সেকেন্ড প্রশ্ন ছিল যে ইয়েস বা 21-এর পর থেকে বা 21, হ্যাঁ 21, 22, 23 লাইক দিস, হ্যাঁ 20-তে তো পিক টাইম কোভিডের একদম পুরোপুরিভাবে এখনও চলছে স্টিল নাও, বাইরে আমরা জানি না, কিন্তু যারা একটু খোঁজ খবর রাখে তারা জানি বাইরেও এখন চলছে এর এফেক্ট। বাট লোকজন এই কথাও বলে যে পুরোটাই ফেক, পুরোটাই ম্যান মেড, জাস্ট মানে একটা এলিট ক্লাসের লোকেদের কোনো বিশেষ চাল, এবং এইসব কথাটি বেশি আলোচনা করা যায় না বা গায়েব হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, কারণ এই পৃথিবীতে আজকের দিনে সবচেয়ে স্ট্রং মিডিয়া হচ্ছে এই যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া, হচ্ছে ফোন বা ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমরা মিডিয়া, সব মিডিয়া খারাপ আমি বলছি না, সবাই এটা আবার দাদা চূড়ান্ত মিসলিডিং, মানে সবচেয়ে পাওয়ারফুলও যেমন আজকের দিনে সোশ্যাল মিডিয়া, সবচেয়ে মিসলিডিংও কিন্তু। আপনি এটা কোথাও হয়তো মানবেন আমার সাথে। হ্যাঁ, মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে জিনিসগুলো সত্যি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেগুলো যেন সত্যিভাবে উপস্থাপন করা হয়। অনেকে হয়তো এটা ভাবেন যে আমি নতুন এসছি এই জগতে, আমি নিজেকে একটু তুলে ধরার জন্য, একটু আপডেটেশন করার জন্য একটু অন্যরকমভাবে তুলে ধরলে কিরাম হয়। আমি কারুর দোষ দিচ্ছি না, আমি ভালো, তাদের যে চিন্তাভাবনা একটু নতুনভাবে তুলে ধরবে একই রকম, এটা গুড, কিন্তু এর যে সাইড এফেক্ট বা উল্টো দিকে, প্রত্যেক জিনিসের তো দুটো করে এফেক্ট থাকে, একটা ভালো দিক একটা খারাপ দিক, সেইটা অন্যভাবে তুলতে গিয়ে হয়তো তারা এমনভাবে সেটাকে প্রচার করছেন বা করতে চাইছেন, হয়তো কোনো জায়গায় লুফল থেকে যাচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে। সেই ফাঁকটা কিন্তু হয়তো যতটা দেখানো হচ্ছে, আমি কাউকে ইয়ে করছি না, আমি সরি, দুঃখিত এই কথাটা বলার জন্য, যে অনেকে এইটাকে নিজেকে সুন্দরভাবে বা অন্যরকমভাবে তুলে ধরার জন্য একটু আধুনিকভাবে বা ওভার কিছু করে যাও, তাতেই কিন্তু প্রবলেমটা হচ্ছে। হওয়ার জন্য কী হচ্ছে, সমাজ কিন্তু নানাভাবে ডিপ্রাইভ হচ্ছে, হয়তো ভালো জিনিসটাই খারাপভাবে উঠে আসছে। ফলে এইটা যেন স্বাভাবিক থাকুক, চিন্তাভাবনাগুলো স্বাভাবিক থাকুক, যেরকম নর্মাল চলছে চলুক। মিডিয়ার কাছে আমার, সব মিডিয়ার কাছে এটাই হাত জোর করে করজোরে রিকোয়েস্ট টু এভরি মিডিয়া, যে সহজ ব্যাপারটাকে কোনো কঠিন করবেন না, সহজ ব্যাপারটাকে সহজভাবে আর সত্যি জিনিসটাকে সত্যিভাবে তুলে ধরাটা মনে হয় সবার কাছে জরুরি আজকের দিনে। আর এই যে 2020 থেকে স্টিল নাও বা ওই সময়টার কথা বলছি, যেটা আশিসদা বললেন যে আফটার কোভিড, ঠিক জাস্ট কোভিডের পরে পরে যারা ওই সময় পাস আউট হয়েছেন, তাদের তো একটা ভবিষ্যৎ থাকে, প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য রেখে এগোই আমরা, লক্ষ্য না থাকলে জীবনে এগিয়ে যাওয়া যায় না, কেউ সফল হতে পারেনি, পরিকল্পনাও থাকে। তা পরিকল্পনাগুলো যদি অচিরেই কোনো একটা দেশের মানে এই যে ক্রিয়েটিভিটি, আমি একটু ব্যঙ্গ করেই বলছি, এই যে কোভিডটা আনা, পৃথিবীকে পুরো ক্যাপচার করব, এটা তো তার পক্ষেও একটু চিন্তা যদি যে দেশ করেছে তার পক্ষেও এটা মঙ্গলজনক নয়।
তা ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা হচ্ছে যে সেই সব ছেলেগুলো কোথায় যাবে, এটাও প্রশ্ন ছিল। এখন এটা তো সবার হাতের বাইরে, কোভিডটা যে এইভাবে সারা পৃথিবীকে বিপর্যস্ত করবে এটা তো কেউ চিন্তা করতে পারিনি। তা এখন যখন হয়ে গেছে সেটা নিয়ে ভেবে যে আমরা বসে থাকবো তাও নয়, আমরা এগোবো। কীভাবে এগোবো? ছোট্ট ছোট্ট করে অনেকটা সময়, আজকে 2025-এ দাঁড়িয়ে ইন্টারভিউটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা যদি সচেতন হই, আমরা নিজেদের ওই কম্পিউটার থেকে, বা কম্পিউটার না, মোবাইল থেকে বেরিয়ে আসবো। মোবাইল থেকে বেরিয়ে এসে আমি স্টুডেন্ট বা ইয়ং জেনারেশনের কাছে, সবার কাছে আমার যে অভিপ্রায় আমি তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়, যে তোমরা একটু মোবাইলটা ব্যবহার কম করো। মোবাইলটা একদম, কারণ মোবাইলটা কি হচ্ছে, আমার শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশনটাকে, স্বাভাবিক যে ছোটোবেলার অবস্থা সেটাকে নষ্ট করছে তা নয়, শৈশবটা কোথায় যেন হারিয়ে ফেলেছি কংক্রিটের জঙ্গলের মতো একদম। ফলে সেই স্বাভাবিকতাটা ফিরিয়ে আনাটা আজকের দিনে খুব দরকার। যন্ত্রমানব হওয়াটা নয়, একজন প্রকৃত আদর্শ মানুষ প্রকৃত শিক্ষায়, প্রকৃত চিন্তা ভাবনা করে নিজেদের ছোট্ট ছোট্ট প্রতিভাগুলোকে তুলে ধরতে পারে, সেটা একমাত্র সম্ভব মোবাইল নয়। মোবাইল হয়তো আমাকে নিশ্চয়ই সেটা লাগবে, কারুকে ফোন আমি যেতে পারলাম না, এমার্জেন্সি যেটা, কিন্তু তা বলে এটা 24 ঘন্টা আমার জীবনের সঙ্গী, মা বাবা বা আমার পরিবার পরিজন, যারা আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, তাদের থেকে, সবার থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হয়ে গেল, এটা ভুল। এইটা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের আবার সেই পুরনো জায়গায় চিন্তা করে ফিরে যেতে হবে যে আমাদের শৈশবগুলো আমরাই কিন্তু সুন্দর করতে পারি, আমরাই খারাপ করতে পারি। আমাদের হাতে সমস্ত অস্ত্র ঈশ্বর দিয়েছেন, কিভাবে সুন্দর করব, কিভাবে বাজে করব, সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। এবং নিজেদের ছোট্ট ছোট্ট আশাগুলো ছোট্ট ছোট্ট করে, বাড়িতে থেকে যেদিন ছুটি আছে সেদিনকে মোবাইল না ঘেটে সারাদিন আমি নিজের সেইগুলো ক্রিয়েটিভিটি করে মোবাইলের মাধ্যমে ছাড়ি না, তাতে সবাইও দেখতেও পাবে এবং সেইটা প্রপারভাবে ইউটিলাইজ হবে। এবং আজকে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা নিজেকেই তৈরি করতে হবে, মোবাইল নয়। মোবাইল আমার দরকার, যেটা সত্যিই দরকার, কিন্তু মোবাইলটা আমাদের জীবনের পরম পাতেও হতে পারে না, আমার সৃষ্টিশীল মনটাকে নষ্ট করে দিতে পারে না, আমার শৈশবটাকে হারিয়ে দিতে পারে না, যেটা আজকে এটা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা হয়তো অনেকে জানি বা জেনে শুনেও, স্টুডেন্ট বা যারা তারা বিষপান করি, এটা জেনে শুনেও এটার যে রেডিয়েশন সেটা কিন্তু শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, মাইন্ডটাকে ড্যামেজ করছে, চোখ তো ড্যামেজ করছে। এবং কিছু না হলেই মোবাইল দিলেও যেন শান্ত, বাচ্চাগুলো সেই জায়গাটা আস্তে আস্তে রপ্ত করছে। আমার সবার কাছে, মা বাবার কাছে অনুরোধ, সমাজের কাছে অনুরোধ, এবং যারা এই জগতের সঙ্গে যুক্ত, যে মোবাইলটাকে যতটা পারবো নিজের শরীর থেকে দূরে রাখবে। রেডিয়েশনে কিন্তু মারাত্মক ক্ষতিকারক রোগ, এবং আমরা আগামী দিন কিন্তু বিভিন্ন রোগের কর্মে এত দূষণ, এত সার জাতীয় জিনিস খাচ্ছি, এমনকি যেটা আমাদের দুধ আমরা জানি না, হয়তো বেশ 5-6 বছর আগে আমার মামার বাড়ি হচ্ছে অশোকনগর বনগা, হাবড়া লাইন, সেখানে দেখেছি, সেখান থেকে আপনারা জানেন বেশিরভাগ দুধ আসে ওই গাড়ি করে, ট্রেনের মাধ্যমে, হ্যাঁ, ছানা টানা আসে। কিন্তু সেখানেও কোনো এক জায়গায় দেখা যাচ্ছে, আমি নাম বলবো না, সেই সময় একটা চ্যানেল হতো, এটা আমরা অনেকেই জানি, আজকে নয়, সেখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের যে দুধ কি আমাদের সবচেয়ে সুষম খাদ্য, যেটা আমার শরীরকে পরিপুষ্ট করবে তাড়াতাড়ি এবং আমাদের গ্রোথ হতে সাহায্য করবে, সেইখানে দুধটাকে যখন ছানায় রূপান্তরিত করা হচ্ছে, যে অ্যাসিড, যেটা মারাত্মক ক্ষতিকারক, আমরা বাথরুম পরিষ্কার করি বা বিভিন্ন জিনিস ওই অ্যাসিডের ইয়েতে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যায়, সেই অ্যাসিড দিয়ে দুধটাকে ছানায় পরিণত করা হচ্ছে। তাহলে আমরা আমাদের মানসিকতাটা কোন জায়গায়, এত উন্নত হয়েও আমরা কোন জায়গায় নিয়ে গেছি, যেটা আমরা বেরোতে পারছি না। এটা নয়, ওই মানুষগুলোর নয় রুচিবোধ, তাদের মানসিকতা এরকম বলে তারা মানুষকেই খাওয়াচ্ছে। রিসেন্টলি প্লাস্টিকের চাল দেখেছি, প্লাস্টিকের ডিম দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যবসা যদি কেউ 1 বছর কি 6 মাস করে, সেখানকার আশপাশের লোক জানতে পারবে না, সরকার প্রশাসন জানতে পারবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাদের ইনিশিয়েটিভটা কোথায় দাদা? তাদেরও তো কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে থাকে সবসময়, যে মানে শুধু পয়সা রোজগারের জন্যই বেঁচে থাকা, নিজেটা ভালো মন্দ বাঁচবো বলেই জাস্ট পয়সা নিয়ে যাবো, এটা তো নয়। তো এইটা একটু হওয়া দরকার। আর দাদা, ওই বাচ্চাগুলোর কথা কি বলবেন, যারা মানে ওই 21, 22, 23-এ যারা চাকরি পায়নি, তাদের ব্যাপারটা তারা কি করবে, তাদের কি করণীয়? তাদের করণীয়, সেই সময় কেন চাকরি বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই সময় কিন্তু আমি একটু 2021-এর কথাই বলি, আপনাদের সবার মনে আছে অবগত, একটু স্মৃতিটাকে রোমন্থন করে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং একটু মনে করুন, 2021-এ যারা এইচএস পাস করেছে, পাস আউট ব্যাচ ইন দি ইয়ার 2021, তাদের কিন্তু এই কোভিড তখন মারাত্মক আকারে চলছিল এবং তাদের পরীক্ষা কিন্তু সেইভাবে হয়নি। তাদের একটা মানে ওই 11-এ বা একটা কীরকম একটা
সরকারের পরিকল্পনা ছিল যে কোভিডটাকে প্রোটেকশনের জন্য তাদের একটা অ্যাভারেজ কীভাবে ক্যালকুলেশন হয়েছে সেটা এইচএস বোর্ড বলতে পারবেন। তাদের অ্যাভারেজ করে একটা ওই 11-এর বা 12-এর, এই মুহূর্তে আমার মনে নেই, একটা অ্যাভারেজের নম্বর বা ওই 4টে মিলে যেটা হায়েস্ট নম্বর পাবে সেটাকেই করে একটা দিয়ে দেওয়া হয়েছিল। এখন সেটা তারা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক ভেবেছেন কোভিডের জন্য, সেই জন্য পরীক্ষা হয়নি, ভালো একদিকে। কিন্তু প্রশ্ন হলো তারাই কিন্তু ডিপ্রাইভ হয়েছেন বেশি। তারা তাদের রেজাল্টটা, তার মানে সেই বছর পরীক্ষা হয়নি এটা সারা দুনিয়ার লোক জেনে গেছে, তাই তো, ডিউ টু কোভিড। এটা কারুরই দোষ নয়, সরকারের দোষ নয়, কারণ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল যে মানুষগুলোকে বাঁচানো আমার সত্যি আগে দরকার ছিল। তা সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হয়তো সরকারের বাধ্যবাধকতা নিশ্চয়ই ছিল, আগে সরকার সাধারণ মানুষের বা স্টুডেন্টদের কথা সবসময় চিন্তা করে। তা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি করণীয়, যেটা আতিশদা বলেছেন, সত্যি এটা খুব ভাবার বিষয়, এবং আগামী দিনেও আমাদের সেটা খুব বারবার পীড়িত করে মনটাকে সেই সময় দাঁড়িয়ে, যে ওই ব্যাচের ছেলেগুলো পরীক্ষা নেওয়ার জন্য যখনই কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছে ওই রেজাল্টটা নিয়ে সবারই প্রশ্ন করেছে যে তোমার তো এই বছরে তো পরীক্ষা হয়নি, তাহলে তোমার প্রপারলি জাস্টিফাই। 100 জায়গায় দেখেছি যে একদম লেখা আছে যে কোভিড ব্যাচ কেউ অ্যাপ্লাই করবে না। হ্যাঁ, একদম মানে কম করে 100 জায়গায় দেখেছি একদম। কিন্তু আমার মতে এটা, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি প্রয়োগ করতেই পারি, যেহেতু আমি ইন্টারভিউতে বসেছি। তা সেই ছেলেগুলোর মধ্যেও তো এমন অনেক প্রতিভাবান ছেলে ছিল যারা পরবর্তীকালে বিশ্বের গৌরব হতে পারতো, ভারতবর্ষের গৌরব হতে পারতো, নিশ্চয়ই ছিল, একদম, যারা একদম, হ্যাঁ। কিন্তু ওই কোভিডের জন্য, ওই বিশ্বের অবস্থার জন্য তারা পারলো না, এবং সেইটা সরকারের দিক থেকে ঠিক। কিন্তু আমি সরকারি পরিকাঠামোকে আপনি দায়ী করবেন না দাদা? না, আমি ওই দায়ী করার কথা ঠিক বলবো না। সরকার হয়তো ভেবেছেন যে রেজাল্টটা, যদি কোভিড চলছিল তো মারাত্মক, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি স্কুলে আমি ওই বছর পরীক্ষা নিতাম, তার আগের বছর পরীক্ষা টোটালি পৃথিবীতে বন্ধ ছিল, আপনি জানেন। সেই সময় 2021-এ দাঁড়িয়ে পিক আওয়ার চলছিল, কিন্তু ওই সময়টা যদি পরীক্ষাটা নেওয়া যায়, একজনও এফেক্টেড হয়, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে কিন্তু পুরো দায়টা সরকারের ওপর পড়বে। মা বাবা কিন্তু সেটা থেকে স্টুডেন্টকে তখন সরকারের কাছে বা স্কুলের কাছে কৈফিয়ত চাইতে চাই। আমি একদম মানলাম দাদা, আপনি একদম ঠিক বলেছেন, ওই সময় পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কিন্তু কোভিড চলে গেছে, আজ প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে কি এমন সরকারি চাকরি বার করা যায় না দাদা, যেখানে মানে হচ্ছে 8 পাস কি 10 পাস কি 12 পাস? আমাদের প্রচুর এরকম পদ আছে, আপনি এমনিই ওয়াকিবহাল এইসবের সাথে। তো এই পদের চাকরিগুলো আছে যাতে অ্যাটলিস্ট এই বাচ্চাগুলো ঠিকঠাক অন্তত চাকরি পায়। এবার আপনি এটা বলতে পারবেন না, তার কারণ সেই চাকরিটাও আমাদের রাজ্যে ঠিকঠাক হয় না, আমাদের রাজ্যে তথা আমাদের দেশেও ঠিকঠাক হয় না। তো এটা একটা চূড়ান্ত পতনের কারণ দাদা। এবং আমি আর একটা জিনিসে প্রচণ্ড আমার খারাপ লাগে, আমি নিজেই স্কুলের স্টুডেন্ট ছিলাম, এখন তাও দেখি একটু ভালো হয়েছে। আমি 2 বছর দেখেছি, মানে এই যখন বিকেল 4টের সময় ছুটি হতো, এখান থেকে একটা গাড়ি ঘোড়া যেতে পারতো না, মানে এত স্টুডেন্ট। তো সরকারি নিশ্চয়ই কিছু এই পড়াশোনার, এই এডুকেশনের কিছু নিয়ম এমন এসছে আমার মনে হয়, যার জন্য সাধারণ মানুষের পক্ষে বাচ্চাদের সরকারি স্কুলে পাঠানোর একটু চাপের ব্যাপার হয়ে গেছে। যেমন এক হচ্ছে 8 অবধি পাস ফেল উঠে যাওয়া, এটা আপনি হয়তো কোথাও আমার সাথে সহমত হবেন। এবং দ্বিতীয় হচ্ছে মাধ্যমিকের কোনো গুরুত্ব না থাকা। আমাদের দেশে দাদা এখনও, আমরা পার ক্যাপিটা ইনকাম নিয়ে বলছিলাম, আপনি এক্ষুনিও যদি গুগল করেন পেয়ে যাবেন যে ভারতবর্ষে 17% মানুষ আছে যারা 10,000 টাকার উপর রোজগার করে। তাহলে এই মানুষগুলো আপনার কোথা থেকে বাচ্চাদের পাঠাবে প্রাইভেট স্কুলে? যেই প্রাইভেট স্কুলে ভর্তি হতে আপনার 50,000 কি আরও বেশি মান্থলি একটা বিশাল টাকা, আমার আইডিয়া নেই, বলতে পারবো না, কিন্তু আমি যতদূর যা শুনেছি বিশাল টাকা, মানে ইনফ্যাক্ট মানুষ স্যালারি পায় না, কোথা থেকে করবে? তো সম্ভব নয় দাদা। তো আমাদের একটাই উপায়, একটাই বিকল্প, সেটা হচ্ছে সরকারি স্কুল, যেটা হচ্ছে আমাদের গরিব দেশ বলে এই একটাই সেই জায়গা যেখান থেকে শিক্ষা নিয়ে লোকে বেরোবে। এবং কে না কে বেরিয়েছে, মানে আমি শুধু এখানকার সরকারি স্কুল বলছি না, আজকে ভারতবর্ষের মাথায় মাথায় যারা হয়ে আছেন, মানে একদম শুরু থেকে ভেবে দেখুন, ম্যাক্সিমাম সব সরকারি স্কুল থেকে, সাধারণ স্কুল থেকেই বেরোনো। আপনি এপিজে আব্দুল কালামের কথা ভেবে দেখুন, বা পরবর্তীকালে যেই হোক, তখন কোথায় প্রাইভেট স্কুল? তো এই জায়গাটা আমার মনে হয় শোধরানো দরকার। এবং আমার মনে হয় যেহেতু আপনারা শিক্ষক, আপনারা পথপ্রদর্শক, আপনাদেরও কোথাও হয়তো মানে একত্রিত হয়ে কিছু একটা করার হয়তো দরকার, যাতে আবার মানুষ তার বাচ্চাদের নিয়ে সরকারি স্কুলে আসে।
একটু আসছেও, আমি দেখেছি যে 2 বছর থেকে এই বছর একটু বৃদ্ধি হয়েছে, যেটা আমাদের কাছেও আনন্দের কারণ। তো দাদার কাছে শুনি। অবশ্যই সবই কোভিডকে কেন্দ্র করে, এবং যেটুকু স্ট্রাকচার ছিল পুরো ভেঙে তছনছ করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা আশিসদা বলল, হ্যাঁ নিত্য নতুন একটু সরকার করছেন, নিশ্চয়ই চেষ্টা তো করছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আরেকটু যদি একটু অন্যরকমভাবে অল্টারনেটিভ চিন্তাভাবনা করা যায়, স্কোপটাকে আরেকটু বাড়ানো যায়, যে মানে কিছু কিছু নতুন মানে পোস্ট ক্রিয়েট করে যদি সেই ফেসিলিটি তো অনেক দিচ্ছেন, আগে থেকে বেটার হয়েছে। আমি ছোটোবেলায় যেটা পাইনি এখন পাচ্ছে স্টুডেন্টরা, আপনি জানেন নিশ্চয়ই, মোবাইল হোক যাই হোক, মিড ডে মিল যেগুলো পাচ্ছে সেগুলো, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আজকাল যে অবস্থায় বেশিরভাগ বেঙ্গলি মিডিয়াম থ্রু আউট দি ওয়েস্ট বেঙ্গল না, থ্রু আউট দি হোল ইন্ডিয়া, বেশিরভাগ তো কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা জানি। প্রত্যেকে যারা কোভিডের আগে, একটু জাস্ট বলছি, ইন্টারাপ্ট করছি, কোভিডের আগে যাদের মাসে হয়তো সাপোজ 50,000 টাকা পেতেন, কোভিডের পর তারা হয়তো তাদের নিজেদের দুবেলা অন্নটা জোগাড় করা ভারতবর্ষের মতো, হ্যাঁ সেইটাও খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং বেঁচে থাকাটাও একটা খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা তাহলে আমি এডুকেশন দেবো কি, আমি খাবো কি, আমার নিজের মিনিমাম অন্ন বস্ত্র বাসস্থান যেটা মেন যে অন্ন, সেটা একবেলাও জোগাড় করা কোভিডের পর আমাদের মতো ভারতবর্ষের মতো তথাকথিত দেশে সেটা বোধহয় খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন সৌমেনদা, আপনি যে আপনার কথাটা আমি মানছি, পার্সিয়ালি অবশ্যই মানছি, যখন মদের দোকানটা খুললো, আপনি বলছেন তো আমাদের গরিব দেশ, মানে গরিব দেশ আমিও বললাম, মানে আমি রিফ্রেশ করছি ব্যাপারটা, এই অন্ন বস্ত্র বাসস্থান আমাদের মেন থিং যে নেসেসিটি নিডস, যখন মদের দোকান খুললো মানুষ কিন্তু প্রত্যেকে গিয়ে দাঁড়ালো, এবং এই কোভিডের টাইমে প্রচুর নতুন ব্যবসাকে উঠে গেছে, মানে শুরু হয়েছে। এবং আমি আপনাকে ডেটা দিয়ে দেখিয়ে দিতে পারি, কোভিডের টাইমে মোস্ট নাম্বার অফ 4 হুইলার্স সেল হয়েছে। তো মানুষের কাছে দাদা পয়সা নেই, এটা তো কোথাও একটু চাপ। মানে আমার কাছে বক্তব্য যে সেই মানুষগুলো, মানে যারা একদম মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যাদের সরকারি স্কুল ছাড়া যাদের উপায় নেই, সেই মানুষগুলোকে নিয়ে আমার বক্তব্য দাদা। এখন ওই যে আমি আবার এই একটা কথাই কনক্লুশন, মানে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলবো, কনক্লুশন ঠিক বলা হয়নি এখনও, আশিসদার অনেক প্রশ্ন আছে, আপনাদের চেষ্টা করব নিজের মতো করে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই চিন্তাভাবনার আরেকটু আধুনিকতা, মানে পুরনো জিনিসটাও থাক, তার সঙ্গে একটু নতুন ইনোভেটিভ সামথিং, যেটা ভবিষ্যৎকে আরও এগিয়ে দেবে, খুব সহজভাবে এগিয়ে যেতে পারবো, সেইটা আমাদের সবাই মিলে ইনক্লুডিং সরকার সেটা চিন্তাভাবনা নতুনভাবে করার দরকার আছে বলে আমার মনে হয়, যাতে লাইফটা আরটু ইজি হয়। ইজি তো হয়েছে, কিন্তু বিভিন্ন চিন্তাভাবনা নিশ্চয়ই সরকারের থাকে, আর একটু বেশি বেশি করে নতুন পোস্ট ক্রিয়েট করে, যাতে সাধারণ মানুষকে আরেকটু রিল্যাক্স হইতে বা সিম্পল হইতে লাইফটাকে লিড করতে পারে, বা সামনের দিকে জীবনযাত্রাকে অত্যন্ত সহজভাবে এগিয়ে যেতে পারে, জিনিসপত্রের দামটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে করে পোস্ট ক্রিয়েট করে বিভিন্ন রকম। সরকারের হাতে তো সমস্ত কিছু থাকে, তারা চেষ্টা করলে, আগের থেকে তো অনেক বেটার তারা করেছেন, কিন্তু আরও চিন্তাভাবনার, আরও পরিশীলিত, প্রতিদিন নিজেকে তুলে ধরা, নিজেকে রিসার্চ করা, যে আরও কীভাবে এগিয়ে যাওয়া যায় সহজভাবে, সেইটা মনে হয় খুব দরকার, আজকের দিন আরও দরকার আছে। আর একটা জিনিস যেটা আপনি বললেন, হ্যাঁ 2021-এর ছেলেগুলো কোথায় যাবে, আমার মনে হয় এই প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক। কেন? সবসময় প্রাসঙ্গিক। একজন ফার্স্ট হবে, কিন্তু বাকিরাও, আমি আবার বললাম, বাকিরা লাস্ট নয়, বাকিদের মধ্যেও সেই প্রতিভা আছে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে ওই সময় পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা বিশ্বে ওই যে বলে দেয়া হলো যে পরীক্ষা হবে না, তোমরা এখন পরীক্ষা না দিয়ে তোমাদের কি করে প্রপারলি তোমাদের জাস্টিফাই করে তোমাদের রেজাল্ট তোমরা পাওনি, তাহলে তোমাদের আমরা কি করে তোমরা এলিজেবল কিনা সেটা জানবো। আমার প্রশ্ন সেটা না, আমাদের প্রশ্ন হলো কাঠামো, পরিকাঠামো, অর্থাৎ প্রাইভেট কনসার্নগুলোর প্রত্যেকেরই বোঝা উচিত, তারা জানতেন যে শুধু ভারতবর্ষ না, সারা বিশ্ব এটাতে ডিপ্রাইভ হয়েছে, সারা বিশ্ব এটাতে অবহেলিত হয়েছে, এবং এমন একটা সিচুয়েশন যে সমস্ত দেশ উন্নত দেশ, তাদের কাঠামো পরিপূর্ণভাবে মাটিতে মিশে গেছে, অনেকে সুসাইড করেছে বাইরেও, যার খোদ আমেরিকায় এরকম, খোদ আমেরিকার ফরেনার, আমেরিকান সিটিজেন, তাদের মাইনে হয়তো 5 লাখ টাকা ছিল, কিন্তু কোভিডের পরবর্তী সিচুয়েশনে আমি কোনো জায়গায় পড়ে দেখেছি, ঠিক আফটার 8 or 9 months, মেবি আফটার 1 year আফটার COVID-19, সেই পরিস্থিতি দাঁড়িয়ে যখন তাকে বলা হচ্ছে যে তুমি জয়েন করতে পারো, আমেরিকার লোকদেরই যারা কোভিডের আগে 5 লাখ টাকা পেতো মাসে, তাদের বলা হয়েছে 20,000 টাকা দেবো, উইল ইউ এগ্রি উইথ মি? 5 লাখ থেকে 20,000? হ্যাঁ, হাউ ইট পসিবল, আই ডোন্ট নো। তাহলে এটা কোনো জায়গায় আমি পড়েছি, এখন পড়া কথাই আমি বলি, আমি কোনো যে খুব একটা
আমরা তো সেইভাবে জগতের সঙ্গে যুক্তই না, আমরা সব মিডিয়ার মারফত জানতে পারি। কোনো এক জায়গায় পড়েছি, এই মুহূর্তে আমার মনে নেই। তাহলে সেই পরিস্থিতিতে আমি তর্কের খাতির ধরে নিচ্ছি যদি 1 লাখও দেয়, যে 5 লাখ টাকা পেতো সে 1 লাখ টাকা করে কী করে এতদিন দিয়ে কন্টিনিউয়াস লাইফস্টাইলটা সে লিড করেছে, তার পক্ষে নট পসিবল টু কন্ট্রোল দি সিচুয়েশন, হোল সিচুয়েশন স্মুথলি এবং সাকসেসফুলি। ইউএসের কথা বলছেন, হ্যাঁ। আমি আপনাকে বলছি আমার নিজের চোখে দেখা, আমি নাম নেব না, বড় ইস্যু হবে। এমন জায়গা আছে বিশাল রেপুটেড জায়গা, স্যালারি হাফ হয়ে গেছে, মানে 1,20,000 টাকা স্যালারি পেত, তার স্যালারি হয়ে গেছে 60,000 টাকা। তো কি বলবেন, এরকম ভর্তি হয়েছে। হ্যাঁ, এটা তো সিচুয়েশনের শিকার, আমরা পরিস্থিতির শিকার, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তাই করি। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হলো তাহলে সেই লোকটাকে একটু চিন্তাভাবনা দরকার ছিল যারা কোম্পানিগুলো এরকম করলেন। আমি তাদের দিক থেকেই বলছি যে 5 লাখ টাকাটা কখনো 20,000 টাকায় হতে পারে না, একটা সার্টেন হতে পারে টাইমের পর, কিন্তু তারপর হ্যাঁ এটা অদ্ভুত, মানে সেই লোকটাই তো নিজের খাবার জোগাড় করতে পারবে না। হ্যাঁ, তাহলে বছরে 5 লাখ যদি মাসে হয়, আপনি সিম্পলভাবে ক্যালকুলেশন, তাহলে ইন্টু 12 মানে 60 লাখ টাকা সে বছরে ইনকাম করতো। তাহলে 20,000 মানে 2,40,000, এর ধারে কাছে নেই, 0.1%। তাহলে সে কি করে নিজে খাবে না তার পরিবারকে বাঁচাবে, এটাও চিন্তাভাবনার দরকার ছিল। এটা চিন্তা না করে আমরা অনেকটা এগিয়েছি, যাই হোক পরিস্থিতির জন্য। কিন্তু এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব, কিন্তু আবার যদি, কারণ অনেকটা স্টেবল সিচুয়েশন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবারই একটু চিন্তাভাবনা, নিত্য নতুন পরিকল্পনা করার দরকার, যার মাধ্যমে সমাজ আগামী দিনে এগিয়ে যেতে পারবে। এবং কোম্পানিগুলো যে করলো সেই সময়, যে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তাদের পরীক্ষা তারা দিতে পারেনি, এর জন্য কি তারা দায়ী? এর জন্য পরিস্থিতি দায়ী, সেই জন্য তারা দিতে পারেনি। তা বলে সেই সমস্ত ছেলেগুলো কি ডিপ্রাইভ হলো না, যাদের কোম্পানি এটা বলে তাড়িয়ে দিল বা যে তোমাদের কোনো ভ্যাকেন্সি নেই? এখানে কি সরকারের উচিত ছিল না দাদা কোম্পানিগুলোকে বলা যে এই ছেলেগুলো কি করবে, যদি এদের যোগ্যতা থাকে? কারণ আপনিও খুব ভালো করে জানেন দাদা, আমি 7 বছর এক জায়গায় কাজ করেছি, ছোটোবেলা থেকে আমরা যা পড়াশোনা করেছি, আমরা ম্যাক্সিমাম মানুষজন যেখানে গিয়ে কাজ করি কোনো মিল থাকে না, কিন্তু সেই আমাদের শিখেই করতে হয়। কারণ আমরা ছোটোবেলায় বাবর কোথায় আসবে বা একটা ভূগোলে কোথায় লোকেশন, আমাদের মানে আমরা জাস্ট মানে একদম খোলাখুলি বলছি দাদা, যে আমরা ধরুন আমি কমার্স স্টুডেন্ট, আমি ছোটোবেলা থেকে যা শিখেছি, অঙ্কর হিসাব করা ছাড়া আমাদের অঙ্ক কাজে লাগে না। ইংলিশ, কবিতা, বাংলা এগুলো আমাদের কোনো কাজে লাগে না। ইংলিশটা ছোটোবেলা থেকে শেখা দরকার, কারণ বড় হয়ে ইংলিশ বলে কাজ চালাতে হবে। তাহলে আমাদের এই জিনিসগুলো ছোটোবেলার এই পড়াশোনার সাথে আমরা যখন গিয়ে কাজ করলাম, মিল কিন্তু নেই দাদা। ইভেন ইনফ্যাক্ট আমি যে সার্টিফিকেট বা ফাউন্ডেশন কোর্স করেছিলাম, সেই কোর্সের সাথে গিয়ে আমি যে চাকরি করলাম, মিল নেই। তাহলে চাকরি যেটা হচ্ছে সেটা কিন্তু কাউকে ট্রেনিং দিয়ে তাকে তৈরি করিয়ে কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে সেখানে দাদা এই ব্যাকগ্রাউন্ডটা চেক করার কি দরকার? যখন তাদের একটা অ্যাভারেজে পাস মার্ক দিয়েছে, তাকে ইন্টারভিউ নেওয়া হোক, ইন্টারভিউ নিয়ে দেখা হোক যে সে সেটার জন্য আদৌ এলিজিবল কিনা। যদি এলিজিবল না হয় ঠিক আছে, বাদ দাও, কিন্তু যদি এলিজিবল হয় তা তো খারাপ হচ্ছে, এদের সাথে চূড়ান্ত খারাপ হচ্ছে এখন সেই পরিস্থিতিটা। হ্যাঁ, আমি এটা সরকার অনেক করছেন, ভেবেচিন্তে এগিয়েছেন, তবে এইটা আরেকটু যদি উনি সরকারের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এটা এখন তো সময় তো পেরিয়ে গেছে, তারা সেই পরিস্থিতিটা থেকে বেরোতে পারেননি, 4 বছর হয়ে গেছে, অনেকে চাকরিও করছে না, চাকরিও পাচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের আর একটু যদি তারা করতেন, সেই সময় যে প্রাইভেট কনসার্নগুলোকে বলতেন, আমার মনে হয় আমি সরকারের এই এত ভালো সুন্দর কাজ করার বা চিন্তাভাবনা করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও বলবো যে যদি সেই সময় দাঁড়িয়ে একটু প্রাইভেট কনসার্নগুলো বা এমন একটা নিয়ম যদি চালু করা যেত যে ঠিক আছে পরিস্থিতির শিকার আমরা সবাই, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সেই ছেলেগুলোর মধ্যে তো বিশ্ববিখ্যাত হওয়ার প্রতিভা যে ছিল না তা আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে, তার মধ্যে কিন্তু অনেক ছিল এবং তারা অচিরে ঝরে গেছে। যদি সেই পরিস্থিতিতে আরেকটু ভালো চিন্তাভাবনা, এমন একটা নিয়ম করে দেওয়া হতো, সরকার তো করেছেন, কিন্তু যদি ওই চিন্তাভাবনাটা আনা যেত যে কাউকেই ফেরানো যাবে না, কারণ আমরা সবাই পরিস্থিতির শিকার একদম, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলেগুলোর প্রতিভাগুলো জগতের সবাই তার পেত, আমরাও ধন্য হতাম। ফলে কোম্পানিগুলোর উচিত ছিল যে সরকারের কাছে করা, তাদের ডিপ্রাইভ না করে, তাদের তো দোষ নেই, আমি কোম্পানির ক্ষেত্রে দোষ দেবো এটা, তাদের নিজেদেরও কিছু মানবিক দিক থেকে তারা কিন্তু করতে পারতেন। সবসময় যে সরকারের পক্ষে করা উচিত বা সরকার করলেন না কেন এইটাও আমি ঠিক মানতে পারি না, কারণ সরকার, আমি একটু বলে নিই, সরকারের একার পক্ষে কি সব কিছু দেখা সম্ভব নয়, তার নখদর্পণে আছে, কিন্তু তার প্রত্যেক দিন রাজ্যের কোথায় কী হচ্ছে বা দেশের কোথায় কী হচ্ছে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষে সেটা ঘুরে দেখানো সম্ভব নয়। তার জন্য তার চারপাশের পরিকাঠামো তাদের খবর দেবে, তারা সেইগুলো করবে। কিন্তু তাহলে কোম্পানিগুলোর, সরকার তো মানবিক হয়েছেন, কিন্তু আরেকটু চিন্তাভাবনা করলে, যে নিয়ম যেটা আপনি বললেন সেটা করলে আরেকটু বেটার হতো, সত্যি ভালো হতো। এবং ভবিষ্যতে যাতে সরকারের এই চিন্তাভাবনা আরও একটু পরিশীলিত হোক, এটা আমরা চাইব। আর
কোম্পানিগুলো শুধু সরকার না, কোম্পানিগুলোর কি উচিত ছিল না যে মানবিক দিক একটা তো থাকেই, মানবিকতা আজকে নেই বলেই এত সমস্যা, তাই না? সরকারের দাদা যখন লোকজন দেখছে যে সরকারের এই জায়গা, আপনি ভেবে দেখুন 2016 সালের টেটের পাস আউট এখনও রাস্তায় বসে থাকে, তো তাদের দিতে পারছে না। শুধু আপনি কী করে ভাবছেন দাদা, যারা একটা প্রাইভেট সেক্টর, যারা শুধু টাকা পয়সার উপরই আছে, শ্রম টাকা ছাড়া আর কিচ্ছু জানে না, তাদের মধ্যে মানবিকতা আসবে কোথা থেকে দাদা? মানে আমি আপনাকে বলছি, ডেজিগনেশন নিয়ে বলছি, সে একজন ডিপার্টমেন্ট হেড, আমি নাম নেব না, ডিপার্টমেন্ট হেড একজন, মানে যথেষ্ট রেপুটেবল, একদম মানে রেসপেক্টেড জায়গা বিলং করে, তার স্যালারি হাফ হয়ে যাওয়া, আপনি ভাবুন তো দাদা, সেই অর্গানাইজেশনটা মাথা তুলে চলা সম্ভব হবে তার? মানে সে 4 চাকা নিয়ে আসছে এবং ভালো দামি গাড়ি নিয়ে আসছে, এবং একটা জায়গায় ডিপার্টমেন্ট হেড, তার আন্ডারে তার টিমে 8-10 জন আছে, সেই টিম হেডের স্যালারি হাফ। এটা সরকারি না, এটা একটা প্রাইভেট সেক্টরের গল্প বলছি। তো এগুলো অত্যন্ত অন্যায়। সরকার যখন দাদা চাইলে একটা কোম্পানি বন্ধ করে দিতে পারে, সরকার যখন চাইলে, আমি সরকার বিরোধী একদমই নই, প্রশংসকও নই, কিন্তু একটা জিনিস আমি মানতে বাধ্য হব, আমি যেমন 7-8 বার গঙ্গাসাগর গেছি, যে কোনো কারণেই হোক, তো আপনি যে সরকারের যে বিভিন্ন স্কিম টিম বললেন, যেমন ধরুন, আমি একটা জিনিস একদম মানতে বাধ্য হব, নিজের চোখে দেখা, যে এই যে ধরুন সবুজ সাথী, তো আমি একদম মানতে বাধ্য হচ্ছি এটার কোথায় উপকারটা আছে। এখানে আমি জানি না কত কি উপকার আছে না আছে, বাট গঙ্গাসাগরের দিকে দেখেছি উপকার আছে। কারণ 37 কিলোমিটার একটা রাস্তা, 37 কিলোমিটার রাস্তা, ওখানকার লোকজন গরিব, তো সেখানকার তাদের বাড়ির মেয়েদের পক্ষে বা ছেলেদের পক্ষে হেঁটে হেঁটে 37 কিলোমিটার যাতায়াত তাই করতো তারা, এটা একটু চাপের ব্যাপার। এই সাইকেলগুলো দিয়ে তাদের সুবিধা হয়েছে, ওখানে গাড়ি ভাড়াও যথেষ্ট। এই দিক আমি দেখেছি, আমার নিজের ফ্রেন্ড সার্কেলে দেখেছি, বাবা সরকারি চাকরি করে, মেয়ের HS দিল, হঠাৎ একদিন মেয়ে আমাকে ফোন করে ডেকে বলছে, একবার আয়, একটু কথা আছে। কি ব্যাপার? যে বাড়ি থেকে বিয়ের কথা হচ্ছে। তো কন্যাশ্রী, এগুলো লাভ আছে, কতটা কোথায় কি ইউটিলাইজ হয় সেটা আমি জানি না, বলতে পারবো না, কারণ আমি তো দেখিনি, এরকম কমেন্ট করা ঠিক হবে না। বহু জায়গায় মিসইউজ হয়, বাট এটাও দেখেছি বহু জায়গায় প্রপার ইউজও হয়েছে। তো এইরকম কিছু জিনিস ভালো, বাট অধিকাংশটাই খারাপ দেখি দাদা। বাট যদি সরকার চায়, প্রশাসন চায়, তাদের পক্ষে কিন্তু এগুলো ঠিক করে নেওয়া খুব একটা শক্ত নয় দাদা, আমার বক্তব্য এটাই। এখন দেখুন, একটা কথাই বলবো, যে সচেতনতা আরটু বাড়লে, আর একটু যদি এগিয়ে তো এসছেন সবাই, যথেষ্ট করছেন সরকার। এবার আমি এই প্রসঙ্গে, আশিসদার কথা প্রসঙ্গে, যে সব জায়গায় সমানভাবে দেখতে পাচ্ছি না। অবশ্যই সমাজে যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, সেরকম সরকারের অভিপ্রায় কিন্তু ছাত্র যৌবন, যারা আমাদের আগামী ভবিষ্যৎ, তাই তো সবসময় নজরুলের কথায়, যে ছাত্র দল হচ্ছে নবযৌবনের দূত, তাদের এগিয়ে দিতে হবে, তবেই পৃথিবী এগিয়ে যাবে, তাই তো কবি কাজী নজরুল ইসলাম। তো এইটা বাস্তব। তা সেই কথা মিলিয়েই বলছি যে সরকারের চেষ্টার কোনো অন্ত নেই, কিন্তু সব জায়গায় যে সমানভাবে উন্নতি হচ্ছে তা কিন্তু নয়। এখন সরকার চাইছেন সবার মধ্যে সেই সুবিধাগুলো পাক, অবশ্যই সেটা হচ্ছে অনেক রাস্তাঘাটে। তা আমার মনে হয় যে সব জায়গায় ঠিকঠাকভাবে ইনফরমেশনটা সবসময় সরকারের কাছে পাওয়া যায় না। এটা সরকারের দোষ না, সরকার তো চেষ্টা করছেন, আপনিও জানেন আমিও জানি, আজকাল রাস্তাঘাট কত উন্নত হয়েছে, সেই পরিস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন স্কিম যেটা আপনি কিন্তু ছোটোবেলায় পাইনি, যে আরেকটু সচেতন হলে মনে হয়, একটু চিন্তাভাবনা নতুনভাবে করলে মনে হয় আরও অনেকটা আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। একদম সম্ভব। কারণ আপনি জানেন, আমি এই প্রসঙ্গে একটু কথা বলি, বছর 2 আগে একবার ডিমের কালোবাজারি হয়েছিল, আপনি মার্কেটে জানেন, পাইকারি ডিম 10 টাকা হয়ে গেছিলো পার ডিম, এবং কিছু ব্যবসায়ী, তারা কলকাতার মার্কেটে কিছু ডিস্ট্রিবিউটার থাকে তো ডিমের, তারা কিন্তু মার্কেটে ডিম ছিল, কিন্তু রাতারাতি সেই ডিমগুলো তুলে নিয়ে তারা একটু কালো মুনাফা বেশি ইনকাম করার লোভে তারা মানুষকে হ্যারাস করল। দেখুন, সরকারের প্রচেষ্টা সবসময় থাকে, সরকার, আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, যে সরকারই হোক, তাহলে সেই রাজ্য সরকারের কথা বলছি, সেই সময় কিন্তু এটা দীর্ঘ সময় ধরে কালোবাজারি চলেছিল, 2 মাস ধরে। মানুষ কিন্তু মাছ মাংস না খেতে পারে, অ্যাটলিস্ট একটা ডিম, গরিব এই দেশে ডাল ভাত আলু আর একটা ডিম, এটা আশা করতেই পারি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডিমটা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবসায়ী সমাজের ক্ষতি করতে চায়, তার একটা পানিশমেন্ট দরকার। এইটা কিন্তু সরকার যথেষ্ট স্টেপ নিয়েছেন, এবং সেই জায়গায় আবার 2 মাস বাদে 15 দিন কি 7 দিনের মধ্যে কিন্তু আবার রাতারাতি কিন্তু সেটা সম্ভব হয়ে গেল। তাহলে সরকার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে, হয়তো কোনো জায়গায় পরিস্থিতিতে ঠিকমতো এটা পৌঁছচ্ছে না,
কোনো জায়গায় পৌঁছচ্ছে। এর জন্য সরকারকে ঠিক বলবো না, সরকার চেষ্টা করছেন। তা আমার মনে হয় আরটু নতুনভাবে নিজেদের তুলে ধরা, আরটু সহজভাবে সেই জায়গাগুলো আরটু দেখলে, আরটু মানে ঠিক অর্গানাইজড ওয়েতে যদি দেখা যায়, তাহলে আগামী প্রজন্মকে আমরা অনেকটা এগিয়ে দিতে পারবো, আমাদের সমাজেরও অনেক উন্নতি হবে, এটাই বলতে পারি। মানে আমি এই সেগমেন্টটা দাদা আমাদের আরও বড় হয়ে যাবে যদি আমরা এই বলতে থাকি, বাট আমি একটাই বলবো দাদা, আমার মনে হয় যে ওই শিক্ষার দিকটা দেখা উচিত, আর বিশেষ করে বাচ্চা কাচ্চার চাকরির দিক, কারণ ইয়ং জেনারেশনই আমাদের ভবিষ্যৎ। এই তো আমরা দাদা এই সেগমেন্ট আপাতত শেষ করি। সৌমেনদার মানে বিয়ে থা করেননি, এবং যতদূর জানি আমরা, এবং সৌমেনদার মানে এরকম একটা মানে কেন দাদা, মানে আপনাকে দাদা বলে ডাকি, এবং এই জিনিসটা নিশ্চয়ই অনেকেরই প্রশ্ন থাকবে, কারণ আপনি একজন জনপ্রিয় মানুষ, আপনাকে সবাই ভালোবাসে, তো কেন দাদা এইটা? ব্যক্তিগত প্রসঙ্গ যখন এসেই গেল বলি, হয়তো এসেছিল প্রেমটা ঈশ্বরের সবচেয়ে পবিত্র জিনিস, হয়তো সেটা লাস্টিং করেনি, বা দেখা হয়েছিল, কথা হয়েছিল, পরিস্থিতি, মানুষ হয় না, পরিস্থিতিরই শিকার হই আমরা, হয়তো হয়েছিল। ভালোবাসা আমারও আসেনি তা নয়, এসেছে, আসতেই হবে। ঈশ্বরের সবচেয়ে পবিত্র দান আজকে এই সততা, ভালোবাসা, বিশ্বাস আর মানবিকতা, এই চারটে দিক আজকে বোধহয় কোথায় হারিয়ে গেছে। সেই জন্য এত অবক্ষয়, সেই জন্য এত চেষ্টা আমরা করব। আর এটুকুই বলতে পারি যে পরিস্থিতির হয়তো আমি শিকার, তা আমি পিছনে ফিরে তাকানোর নাম জীবন নয়, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং নতুন করে শুরু করতে চাই। এবং দেখুন, আমি নিজেকে অতটা যোগ্য মনে করি না, আমি পৃথিবীতে, আমরা কেউ অমর নই। আমি লিখছি, একটা ছোট্ট উদাহরণ দিই, আমি লিখছি যখন ক্লাস 7-8 পড়ি, আমি বলেছি এখনও পর্যন্ত মোটামুটি কবিতা যদি বলতে হয় 500 পার হয়ে গেছে আমার নিজস্ব কবিতা, মানে সে আন করা হাতে হোক বা পরিপুক্ত হাতে হোক, তা মানুষের জন্য লিখি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আমাদের সবার আদর্শ। রবীন্দ্রনাথ বলেছেন জীবনের প্রতি মুহূর্তে শিখতে হয়, সে 5 বছরের বাচ্চার কাছ থেকেও শিখি, আমি অন্তত শিখি, আর 80 বছরের লোকের কাছ থেকেও শিখি। আমার কাছে সবাই সমান। আর একটা কথা মানে কিছু বলবো, যে আমাকে অনেকে ভালোবাসে না, পছন্দ করে না, সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না, কিন্তু এটা হওয়াও সম্ভব না, আমিও চাইও না। কিন্তু আমি চাই যে আমার কর্ম যেন বেঁচে থাকুক, এবং ভালোবাসা তারাই দিতে জানে যারা ভালোবাসতে জানে। নিজেকে না ভালোবাসতে পারলে অন্যকে কিন্তু অনেক কিছু বলা যায় বাইরে থেকে। মানুষের দ্বৈত সত্তা সবসময় কাজ করে। আগামী পৃথিবী, আগামী প্রত্যেকটা মানুষকে, আমার যারা বিরোধী, আমি কাউকে মনে করি না, বা আমার যারা বলেন, আমি চাই আমার কথাগুলো, আমার যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সেগুলো তারা আরও সমালোচনা করে সেগুলোকে আমাকে শিখিয়ে দিন, তবেই আমি আরও নিখুঁত হতে পারবো। আমি এটাতে আগে কষ্ট পেতাম, এখন পাই না। আমি এখন অন্য দিক থেকে বিচার করি, যে কেউ বলল, তার কথায় রাগ করে, বা হয়তো সত্যি আমার ভুল হয়েছে, আমি নিজের কর্মকে কি নষ্ট করে দেবো? আমি তো মানুষের জন্য এসেছি, আর আমরা কর্ম করতে আসি, কর্মই আমাদের বাঁচিয়ে রাখবে, তাই তো? নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ ভালোবাসা সমালোচনা বাঁচিয়ে রাখবে না। সমালোচনা থেকে আমি প্রতি মুহূর্তে শিখি, যত অভিজ্ঞতা সঞ্চয় করি। আমি মনে করি আমি একদমই নিখুঁত নই, আমি একটু একটু করে চেষ্টা করছি। সবার সহযোগিতা থাকলে, সবার ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে আগামী দিনে হয়তো সমস্তটা খুঁত আমি ভুলিয়ে দিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করব। জানি না ঈশ্বর কতটা সহায় হবেন, তবে আগামী দিনে সবাইকে পাশে পাবো, ভালোবাসা বেশি করে পাবো, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নিয়ে। আমিও নিখুঁত নয়, আমি কতটা যোগ্য আমি নিজেকে মনেই করি না। আমি মনে করি আমি একটা সাধারণ মানুষ। আর রবীন্দ্রনাথের কথাই বলি, যতই তুমি ওপরে ওঠো, মাটিতেই যেন পা রেখে চলো। মাটি তোমাকে শিখিয়েছে সেই জায়গাটা দিতে। মাটিতে নিচু হলে, মাটির দিকে তাকিয়ে চলে, মাথায় আশীর্বাদ পড়ে, কিন্তু যখনই আমি উঁচুতে উঠব, তখনই কিন্তু আমি পড়ে যাব, হোঁচট খাবো। কাজেই যতই উঁচুতে উঠুই, যতই কিছু করি না কেন, আমার যেন সদ্বুদ্ধি, সৎচিন্তা, যতদিন বাঁচবো মানুষের জন্য থাকতে পারি। কে কী বলে সেটা আমার কর্তব্য নয়। আমি আমার কর্ম যেন অত্যন্ত নিষ্ঠা এবং বুদ্ধি সহকারে মানুষের জন্য ভালোবাসা দিয়ে করতে পারি, এই প্রার্থনা, এই ভালোবাসা আমার সবার কাছে থাকবে। সবাই আমাকে সহযোগিতা করবে, এইটুকুই বলতে পারি। আমি দুটো কথা না বললেই নয়। আমি আমার এক টিচারের কথা বলছি, এই স্কুলের নয়, আমি নাম নেব না। আমার স্কুল জীবন শেষ হওয়ার পর, মানে প্রচণ্ড রেলিভেন্ট মানে আমাদের পডকাস্টের সাথে, যেই জন্য আমি জিনিসটা মেনশন আমায় করতেই হচ্ছে। তো সেই ছোটোবেলা থেকে আমি সেই স্যারের কাছে মানে স্কুলে পড়েছি।
তো আমার স্কুল লাইফ শেষ হয়েছে, কলেজ লাইফ শেষ হয়েছে, একবার সরস্বতী পুজোয় গেছি পুরনো শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করতে। তো সেই স্যারের সাথে যখন আলাপ হলো, নমস্কার করলাম। এবং স্কুলটা একটু আবেগের জায়গা আমাদের কাছে, কারণ আমাদের পুরনো দিনের মানুষ এখনও, আমি অন্তত মনে করি আমি আছি। এবং আমি স্যারকে যখন জিজ্ঞাসা করলাম, স্যার খুব উল্টোপাল্টা কথা শোনা যাচ্ছে, কি ব্যাপার? মানে আমি একটু ঠোঁটকাটা, মানে আমার স্যারের সাথে সেরকম সম্পর্কও ছিল। স্যার বললেন, আর বলিস না বাবা, আজকের দিনকালটাই আলাদা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। তো একজন সরকারি স্কুলের শিক্ষক মহাশয়ের থেকে এই জিনিসটা আমি আশা করতে পারিনি, এবং এটা অত্যন্ত কী বলবো, বেদনাদায়ক। তো আমি তারপর থেকে আরও স্কুলে আমার যাওয়াও হয়নি। আর সৌমেনদার এপিসোডে এটা বলছি তার কারণ, আমি সৌমেনদাকে চিনি আজকের আমাদের এখানে ক্যাফে হওয়ার পর 2 বছর হলো। তো আমি সৌমেনদাকে দেখেছি, সৌমেনদা বাচ্চারা যাচ্ছে, প্রত্যেক করা বাচ্চাকে ডাকি, কারণ আমি বাকিদের থেকে আপনাকে এটা বেশি দেখেছি বলে তাই মেনশান করছি। এবং আমাদের সময় যে জিনিসটা ছিল যে আমরা কোনো কিছু দরকার হলো আমরা অকপটে স্যারের কাছে যেতাম, কারণ সেই সম্পর্ক ছিল তখন। স্যার কিছু খিদে পেয়েছে, কিছু খেতে দিন না, এবং স্যাররা দিতেনও। নিতাইবাবু, প্রদীপবাবু, তারপর হচ্ছে আমাদের এখানে বাংলা স্কুলের মনোরঞ্জনবাবু, নির্মলেন্দুবাবু, তো এরা মাল্টিপল কেস আছে। এবং আমি দেখেছি দাদাকে বাচ্চাদের ডেকে এনে এখানে খাওয়াচ্ছেন। তো এই জিনিসগুলো আগে হারিয়ে গেছিলো, মাঝখানে হারিয়ে গেছিলো। আমি আপনার মতো মানুষের মাধ্যমে দেখেছি আবার আগের দিনের এই জিনিস, যেই জন্য এটা মেনশান করলাম। এবং আমার মনে হয় আজকের এই যে আজকালকার ছেলে মেয়েদের এই যে মানে ডোন্ট কেয়ার এনিবডি, এই যে একটা হাবভাব এসছে, তো এটার জন্য কোথাও তাদের বাবা মা ভীষণ দায়ী। কারণ তাদের বাবা মারা নিজেরাই শিক্ষকদের সম্মান করেন না। যখন ছাত্রছাত্রীরা দেখছে তার বাবা মাই করে না, তাহলে সেক্ষেত্রে তারা কেন করবে? তো এখানে বাবা মাদেরও কিছু ভূমিকা থাকে। যেমন আমি একটা জিনিস প্রায় শুনেছি যে পেছনে 4টে মাস্টার রাখা হয়েছে, এটা খুব খারাপ দাদা, আমার ভীষণ খারাপ লাগে এই জিনিসটা। কারণ এটা যেই মুহূর্তে কোনো স্টুডেন্টকে বলা হচ্ছে, সেই স্টুডেন্টটা কি আর সেই মাস্টারকে সম্মান করবে? কারণ তার স্থান তো ওই হয়ে গেল। তো এই জায়গাগুলো কোথাও বাবা মাদেরও ভাবা দরকার। কারণ একজন শিক্ষক, সে শুধু শিক্ষক নয়, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। এবং আমিও মানে কি বলবো, কোথাও ধন্য হয়তো এরকম কিছু মানুষকে পাশে পেয়েছি। আর আজকের সৌমেনদাকে পেয়েছি এসে পড়ার জন্য। সৌমেনদার থেকেই শুনি, বেশ কিছু পুরনো স্মৃতিচারণ করলাম, যেগুলো না বললেই নয়। অবশ্যই ধন্যবাদ এই জন্য। স্মৃতিটাকে আবার যেন পুরনো জায়গা, নস্টালজিক জায়গা ফিরে গেলাম। আশিসদাকে আমার একজন পরম হিতৈষী বা বন্ধু শুধু নয়, আমার ছোট ভাই বা আমার একজন সুচিন্তিত, মানে যে ভালো পরামর্শ দিতে পারে সেরকম সবসময় থাকবো। যতদিন বেঁচে আছি ততদিন তার পরামর্শ নেবো, তাকেও দেবো যদি ভগবান সেইটুকু আমাকে দেন। আর একটা কথাই বলবো, বাবা মা তো অবশ্যই দায়ী, কিন্তু স্কুলে যখন স্টুডেন্টরা আসছে, স্কুলকে আমি মনে করি আমার জীবনের বা আমাদের প্রত্যেকের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কিন্তু মা। সেই ডাকটা পরম, এবং ঈশ্বরও তার কাছে মাথা নত করেন। হয়তো আপনারা অন্যভাবে নেবেন না, স্ত্রী ডাকলে বা অর্ধাঙ্গিনী ডাকলে হয়তো 2বার 3বার করলে হয়তো কিছুটা যে দূর এখন ডাকছে একটু বাদে উঠবো, কিন্তু মা কিন্তু সবার থেকে আলাদা। সেই জন্যই বোধহয় মার ডাক যতদিন আছে ভাববেন ঈশ্বরের আশীর্বাদ, এটাই পরম প্রাপ্তি। এটা ভাবতেই পারি না, মানে মা আমাকে এনেছেন পৃথিবীতে, তার জায়গা তো ঈশ্বরও নিতে পারেন না। আর আমার জীবনের সেই ছোটোবেলাটা মনে পড়ে, যে শেয়ার একসঙ্গে ভাগ করে খাওয়া, এরম অনেক দিন গেছে। আজ মনে পড়ে আশিসদার কথা অনুযায়ী বোধহয় এটাই অনুপ্রেরণা, এটাই বোধহয় সম্পর্ক। রক্তের সম্পর্ক অনেক সময় আপন হয় না, কিন্তু আশিসদা আমার পরম হিতৈষী। আমি ধন্য এই রকম একজন মানুষের সাহচর্য পেয়ে প্রতি মুহূর্তে পারবো, আগামী দিনে পাবো, যতদিন বেঁচে থাকবো পাবো। সৌমেনদা দূরে চলে গেলেও পাবে, আশিসদা ভুলবে না, আশিসদাকে সৌমেনদা ভুলবে না, এটা আমার থাকবে। আর আমার জীবনের 3 জন আমার জীবনটাকে গড়ে দিয়েছেন, ভাঙা করা আছে। আমার জীবনেও প্রত্যেক মানুষের সুখ দুঃখ থাকে, আমারও দুঃখ নিয়ে আছে, কিন্তু আমি নিজেকে সেই জায়গায় মানে এগিয়ে গেছি প্রতি মুহূর্তে। মনে করেছি সেটা আমার পেছনের জন্ম, আগের জন্ম, যেটা একটু আগে আলোচনা হলো। তা এটাকে এগিয়ে যেতে হয়, নাহলে আমি পিছিয়ে পড়বো। জীবনে এসছি কি পিছিয়ে পড়ার জন্য না, এগিয়ে যাওয়ার জন্য। আর যত আমার সমালোচনা হবে তার মানে আমি কাজ করছি। সমালোচনা রবীন্দ্রনাথের হয়েছে, কিন্তু যারা সমালোচনা করেছেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কথা বলেছেন, সমাজই বলেছেন, রবীন্দ্রনাথের মতো লোককে নিয়ে সমাজ কি তাদের মনে রেখেছে? রাখেনি। কিন্তু রবীন্দ্রনাথ যত দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তিলে তিলে ভগবান তার আশীর্বাদ দিয়েছেন এবং তিনিই বিশ্ব জয় করেছেন। সবচেয়ে প্যাথেটিক লাইফ রবীন্দ্রনাথের, যত মনীষী আছে। কাজী রবীন্দ্রনাথ আমাদের অনুপ্রেরণা, আমি তাকে দেখে শিখি।
আমি আমার কর্ম করব সেখানে। আর আমার জীবনের এই যে ভাঙা গড়ার পেছনে যে তিনটে মানুষের সবচেয়ে অবদান, যেটা না বললে বোধহয় এই এপিসোড না আমি নিজের কাছে মানে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এক হচ্ছে আমার গর্ভধারিণী মা, আমার মানে আমি মাকে ছাড়া চিন্তা করতে পারি না, মা আমার কাছে সব কিছু। আর আমার জীবনের নবজন্মদাতা নির্মলেন্দুবাবু। আর আমার জীবন এইভাবে পরিপুষ্ট হতো না, এই শিক্ষায় শিক্ষিত হতো না। ভুল ত্রুটি আমার থাকে, প্রত্যেক মানুষের, আমারও ভুল ত্রুটি আছে, প্রতি মুহূর্তে আছে। আমি মনে করি না যোগ্য কোনো কিছুতেই, চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা জানি অঞ্চল যার জন্য গর্ববোধ করে, আমি মনে করি, এবং পশ্চিমবঙ্গের করা উচিত ভারতবর্ষে। এরকম একজন বিদগ্ধ মানুষ যিনি আমাদের সবার প্রিয়, সবার স্যার, এখন 88 বছর বয়স, আগের পৌর প্রধান মাননীয় শ্রী ইন্দুভূষণ ভট্টাচার্য মহাশয়। আমার জীবনটা পরিপুষ্ট হতো না এই তিনটে মানুষের গুণ যদি না পেতাম, তাদের সংস্পর্শে না আসতাম। আর পরবর্তী জীবনে আশিসদার মতো মানুষের 3 বছর না, মনে হচ্ছে 300 বছরের সম্পর্ক। আর সমাজে প্রত্যেকটা মানুষ যারা আমার টিচার, প্রত্যেকেই আমার মানে অগ্রগণ্য। আমি তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং আগামী দিনেও পাবো। আর আমার সৌমেন দাস থেকে যেত, স্যার হতো না, টিচার হতো না, মাস্টারমশাই হতো না। আমার স্টুডেন্টরা, আমার বিশ্ব পরিধির প্রত্যেকটা মানুষ যদি না স্যার বলে ডাকতো, তারাই আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। স্টুডেন্টরা বলে যে ওই টিচারের জন্য আমি গর্বিত, কিন্তু আমি ঠিক উল্টো কথা বলি। আমার চোখ দিয়ে জল পড়ে যখন প্রকৃত যারা আমায় ভালোবাসে, যে তোরা আমায় এত সম্মান দিয়েছিস, আমি জানি না তার কতটা যোগ্য, আদপি যোগ্য কিনা, যেন এইভাবেই ভালোবাসা রাখিস। এই পরিস্থিতি যাই আসুক, স্যারকে ছেড়ে যাস না। আমি ভালোবাসা বিলোতে চাই, দুঃখ পাই, কিন্তু কাউকে দুঃখ দেওয়ার মতো ঈশ্বর জানেন মানুষের যার দরকার নেই। মানে সেই মানসিকতায় মানুষ হয়নি। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোনো দিন আমি শুধু বলি সব টিচারে পিরিয়ড করতে হয়, সবাইকে সমান চোখে দেখতে হয়, তবেই তুমি ভালোবাসা পাবে। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। এই পৃথিবীতে আপনি দেখবেন রাস্তার একটা ছোট্ট কুকুর, একটা নিষ্পাপ কুকুর আজকাল কি করে, তাদের তাড়াচ্ছে, মানুষের মানসিকতা এই জায়গায়। কিন্তু তাকে যদি আমি আদর করে একবেলাও খেতে দিই, সে কিন্তু সারা জীবন আমার কৃতজ্ঞ থাকবে। এটা বোধহয় বন্য পশু পাখিদের কাছ থেকে আজকের দিনে সবচেয়ে বেশি আমাদের শেখা দরকার, এবং প্রতি মুহূর্তে আমরা শিক্ষা পাই যে মানুষ আজ কোথায় মানবিকতা হারিয়ে ফেলেছে। কিন্তু একটা কাক বা একটা পশু মারা গেলে দেখবেন অজস্র কাক তার শোক বেদনা, তার মনে হয় তার সারা পৃথিবীর কাক যেন সেই কাকটার পরম আত্মীয়। এটা আজকে হারিয়ে গেছে, এটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। এটা আমরাই পারি ফিরিয়ে আনতে। আর আমার অনুপ্রেরণা আমার স্টুডেন্ট, আবার বললাম, তারা ডেকেছে তাই স্যার হয়েছি। সবাই ভালো থাকুন এবং নিজেরা সুস্থ থাকুন, সুস্থ মানসিকতা গড়ে তুলুন। আর নতুন নতুন প্রতিভাগুলোকে মোবাইলের মাধ্যমে সারাদিন না থেকে ছোট্ট ছোট্ট করে বাবা মার স্বপ্নকে যেন তোমরা সফল করো। স্কুলে এসে বাবা মা দেখতে আসেন, আমরাও কিন্তু নিজেদের ভালো করার দায়িত্ব তোমাদের, নিজেদের খারাপ করার দায়িত্ব তোমাদের। কাজেই তোমাদের হাতেই অস্ত্র, তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সে ক্ষমতা আছে। কে কী বলে আমি বিশ্বাস করি না। একজনের মানুষের মধ্যে 1% আছে, আবার আরেকজনের কাছে 99%। কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষ দিয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে কোনো কিছু নেই এটা নয়, আমি বিশ্বাস করি না, মানি না। কাজে নিজেদের সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করো। আজও লাস্ট একটা কথা বলবো, আজও ইন্দুবাবুকে গেলে, স্যারের বাড়ি গেলে স্যার একটা কথা বলেন, পায়ে হাত দিয়ে নমস্কার করি। এটাই বোধহয় শিক্ষা, তোমাদেরও শেখা দরকার। স্যার বলে, কেন রে, তুই যেটুকু শিখেছিস আমি তো তোকে তৈরি করেছি, তুই তো এখন টিচার হচ্ছিস, তুই জাতির যে মেরুদণ্ড তাকে তৈরি করবি। আমি বললাম একটা কথাই বলি, আপনি আছেন বলে কিন্তু আজও আমি আছি, আপনার আশীর্বাদের হাতটা আছে বলেই আজ আমি এই জায়গায় এসেছি। আপনার আশীর্বাদ আর আপনার কথাগুলো না শুনলে আমার জীবন পরিপুষ্ট হতো না। নির্মলেন্দুবাবুও তাই, আর আমার মা তো আছেন, আর আশিসদা তো পাশে রয়েছে। এমন বন্ধু কজন আর ভাগ্য হয়। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন সুন্দর হোক, সুবিস্তৃত হোক, চিন্তাগুলো পরিশীলিত হোক, ঝগড়াঝাঁটি সমস্ত ভুলে, মনের সমস্ত জঞ্জাল সরিয়ে আমরা যেন সবাইকে মন থেকে আপন করে নিতে পারি, এই চিন্তা থাকবে। আর নিজেরা আত্মসমালোচনা করুন। সমালোচনা করা যায়, কিন্তু একটা ভালো কাজের সহযোগিতা সবাই করতে পারে না, সেইটা যেন আমরা করতে পারি, এটাই প্রার্থনা করব। সৌমেনদার যোগা করেন এবং মানে যোগায় বিশিষ্ট ডিগ্রিও আছে, একটু এই ব্যাপারটা শুনি। যেহেতু আশিসদা একটা ভালো প্রসঙ্গ তুলেছে, যেটা আজকের দিনে এই দূষণযুক্ত পরিবেশে এবং কংক্রিটের জঙ্গলে এবং বিভিন্ন সার জাতীয় জিনিস খেয়ে আমাদের ভেতরে ক্রমশ ক্ষয় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। ছোটোবেলায় কত পুকুর ছিল, কত গাছপালা ছিল, আজকে বৃক্ষচ্ছেদন চলছে। প্রকৃতিকে ভালো রাখতে আমরা পারিনি, ভালোবাসতে পারিনি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক দিয়েছে, প্রকৃতি আমাদের মা, এটা সবাই একটু
মাথায় রাখবেন, প্রকৃতিকে ভালো রাখলে আমরা কিন্তু ভালো থাকব। অর্থাৎ সবুজে সবুজায়ন অক্সিজেনযুক্ত। আমাদের মনের অক্সিজেনটা বোধহয় কার্বন ডাইঅক্সাইডে পরিপূর্ণ হয়েছে, কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ হয়েছে বৃক্ষচ্ছেদনের জন্য, আমার মনে হয়। ফলে শরীরের ক্ষয় হয়েছে, মনেরও ক্ষয় হয়েছে, যেটা পরিপূর্ণতা কিন্তু আমরাই করতে পারি। এখনও সময় আছে, নিজেদের চেষ্টা করব। যেটার জন্য বলা যোগ, যোগ মানে যুক্ত হওয়া। একটা প্রবাদ বাক্য আছে হিন্দি মে কাহাওয়াত হ্যায়, করো যোগ রহো নীরব। আর একটা হচ্ছে যোগা সে হি হোগা। হ্যাঁ, যোগ করো ঘর ঘর মে নিরোগ বানো। আজকের দিনে দাঁড়িয়ে যিনি পৃথিবীর আদর্শ পরম যোগ ঋষি স্বামী রামদেবজির সান্নিধ্য আমি 12 বছর ধরে পেয়েছি। এটা আমার জীবনে পরম প্রাপ্তি। উনি প্রথম যোগের আবিষ্কারক নন, যোগের প্রথম আবিষ্কারক শিব, আদিদেব, মহাদেব। আর মুনি ঋষিরা কয়েক লক্ষ বছর আগে তখন যোগের মাধ্যমে নিজেদের মন এবং শরীরকে সুস্থ রাখতেন। এবং সবচেয়ে শ্রেষ্ঠ উপায় যেটা, সত্যি মন ভালো থাকতো, মনে কোনো খারাপ কিছু আসবে না। কিন্তু যত দিন যাচ্ছে, নগর সভ্যতা বেড়েছে, কংক্রিটের জঙ্গল হয়েছে, গাছপালা ছেদন হয়েছে, মনগুলো যেন কোথায় শৈশবটাকে আমরা হারিয়ে ফেলেছি নিজের অজান্তেই। এবং খাবারেও এখন ভেজাল চলছে, সেটা তো চলছেই। ফলে শরীরের সঙ্গে মনের ক্ষয় হয়েছে, শরীরের তো ক্ষয় হয়েছেই। ফলে সেখান থেকে বাঁচতে গেলে কিন্তু আজকে বা আগামী পৃথিবীর শ্রেষ্ঠ এবং পরম নির্ভরযোগ্য যে জিনিসটা, সেটা কিন্তু যোগ এবং প্রাণায়াম। যোগ मतलब जो तन और मन को युक्त करता है उसी को हम लोग योगा कहता है। हिंदी में कहावत है कि करो যোগ नहीं निरोग। ये बात परम पूज्य स्वामी रामदेव जी একটা বিশ্ববিখ্যাত উক্তি। তা যোগা তো অনেকেই করেন শরীর সুস্থ রাখেন, কিন্তু প্রপারলি যোগা কজন করেন, নিয়মটাকে ঠিকমতো মেনটেন করতে হবে। এর অনেক নিয়ম আছে, সেই নিয়মটা আমরা যোগ করি ঠিকই, আমি কারুরটা ভুল বলছি না, সরি, কাউকে আমি করছি না, সবাই সবার মতন করেন, সবারটা ভালো। কিন্তু প্রপারলি যে নিয়মকানুনগুলো এইটা কজন মানি বা ঠিকমতো মেনে করি, সেটা না করলে কিন্তু যাই করি না কেন সেটা নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়াটাও মেনটেন করতে হবে, শরীরটাকে ঠিক সময় খেতে হবে, ঠিক সময় শুতে হবে, ঠিক খাবার খেতে হবে, যেগুলো আমার শরীরকে নষ্ট করবে না। কিন্তু যন্ত্র সভ্যতার মানে সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যেন কোথায় আমাদের শৈশব হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাত 12টা 1টার সময় মানে কর্পোরেট লাইফ লিড করেছি। আপনিও জানেন, কিছুদিন কর্পোরেট জগতে ছিলেন। কাজে এইটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। হয়তো একদিনে হবে না, ডে বাই ডে। মানুষের অভ্যাস তো, ম্যান শুড বি হ্যাবিচুয়েটেড বাই হিজ ওন নেচার, অর্থাৎ যেটা অভ্যেস করব সেটাই হবে। তা এটা থেকে আমাদের কিন্তু নিজেকেই নিজেরা ঠিক করতে হবে, নাহলে কিন্তু আমরা আগামী দিন সুস্থ কেউ থাকবো না। আপনারা চিন্তা করুন, আপনাদের ছোটোবেলায় বা আশিসদার মা বা আমার যখন ঠাকুমা ছিলেন, তাদের কি এত কিছু ছিল? তাদের তো আলোই আসেনি, কিন্তু তারা কিন্তু এত রোগভোগের মধ্যে পড়েনি। তারা সেই গ্রামের প্রকৃত হাওয়া, সেই পুকুরের হাওয়া, সেই গাছপালা, সেই একটা নৈসর্গিক বাতাবরণের মধ্যে দিয়ে কিন্তু তারা গেছেন। এবং তখন একটা যৌথ পরিবার ছিল, যেটা বিপদে আপদে সবাই এক থাকতাম। এই জিনিসটা কিন্তু আজকে বড় অভাব, তার জন্যই এত প্রবলেম আমাদের। এটাও ঠিক হয়ে যাবে দাদা? না, যোগে এটা ঠিক হবে না। যোগের সাথে কি মনেরও একদম মনের সম্পর্ক। যোগ মানে কি? যোগ এটাই যুক্ত হও, অর্থাৎ ইয়েস। হ্যাঁ, একটা সামান্য বিষয় আপনাকে বলি, আপনিও জানেন, যত ছোটই কাজ করি, যত বড়ই কাজ করি, যদি আমার মন না ভালো থাকে, ছোট কাজটাও কিন্তু আপনার করতে ইচ্ছা করবে না। অর্থাৎ শরীর যদি না ভালো থাকে, মনও ভালো থাকবে না। আর মন যদি না ভালো থাকে, আপনি কাজ করছেন, ছোটো কাজও করতে হবে, বড়ো কাজ তো দূরের কথা। তাহলে মনটাকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের। খাওয়ার ঠিক মতো খাবো, বিশুদ্ধ জিনিস খাবো, যেটা আমার শরীরের পক্ষে ক্ষতি করবো না। যেটা আজকের দিনে দেখি আমি, এই সমস্ত দোকানদার যারা কাছে আছেন, প্রত্যেকের কাছে দেখি, স্কুলের কাছে, বিভিন্ন জায়গায়, যেটা সরকারের একটা ইনকামের জায়গা। আমি এটা কোনো কিছু না মনে করে বলছি যে নেশা জাতীয় দ্রব্য, এটা কিন্তু আজকে ছেয়ে গেছে। নিজেদের ভেতরে যেমন করোনাকে ঢুকাচ্ছি, বাইরের করোনাটাকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছি। আমাদের অজান্তেই আমার শরীর কিন্তু সেই জায়গাটায় চলে যাবে, হরির কাছে। আমরা কিন্তু সবাই তার কাছে যেতে হবে, কেউ এটা থেকে। কিন্তু যতদিন বাঁচবো সুস্থ মানসিকতায়, সুন্দর মানসিকতায়, সুস্থ চিন্তনে মানুষের জন্য বাঁচবো, এটাই কিন্তু যোগ করে। যোগ করলে মনের মধ্যে কিন্তু কোনো খারাপ জিনিস আসবে না। আমরা এখন কর্পোরেট লাইফ লিড করছি, আমরা 12টার সময় শুচ্ছি, 1টার সময় শুচ্ছি। কই আগে চাকরি কেউ করেনি? তারাও তো অনেক বড় বড় কাজ করেছেন, যারা মাসে 50,000, তখনকার দিনের সময় 60,000 পেতেন, যাদের মাইনে হয়তো এখন 50, যদি তারা এখন থাকতেন 5 লাখ 6 লাখ, আমি কথার কথা বলছি, বা মেবি 1 লাখ 1.5 লাখ, কিন্তু তাহলে তারা কিন্তু সুস্থ ছিলেন আজকের দিনের থেকে। কারণ তারা মনে মনে যোগ করতেন, তারা ভালো খাবার খেতেন, ঠিক সময় শুতেন, তারা এই প্রকৃতিকে দূষণ মুক্ত যুক্ত করেছেন নিজেকে। ফলে সেইটা তারা
অনুভব করেছেন, যেটা আজকে আমরা পারছি না। কেন পারছি না? আমরা খাবো রাত 1টা-1:30, অফিসের কাজ হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও সেই জায়গাটা একদিন করে এগোবো, 5 মিনিট করে এগোবো, তাহলে তো অনেকটা সময় এগিয়ে আসে। কি খাবো না, ফ্রাই খাচ্ছি, তারপর পটাটো চিপস খাচ্ছি, বিভিন্ন রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে আমরা অভ্যস্ত। ন্যাচারালি সময় খুব কম, বন্ধুর জন্মদিন, চল ভাই টাকা দিয়েছে, 2 বন্ধু বা বন্ধুদের মিলিয়ে কী করছি, লেটস গো টু পিকনিক, বা আজ আমকো ট্রিপ দেনে কা হ্যায়, চল না ভাই দে দিজিয়ে। তো দোকানে এলো, কি খেলো, আমি রুটি খেতে পারি, সিম্পল 2টো মিষ্টি খেতে পারি, তাহলে সেটা আমার শরীর ক্ষতি করবে না। কিন্তু আমি কি খাচ্ছি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর মটন হচ্ছে ক্যান্সারের প্রধান ইয়ে, স্বামীজি বলছেন। মটন অনেকে এখন অনেক দিন, আমি স্পেশালি বলি একটু, আমি আজকে 18 ইয়ার্স মটন থেকে ডিট্যাচ, এবং আমাদের বাড়িতে মাংস ঢোকে না, আর সপ্তাহে 2টো দিন আমরা নিরামিষ খাই, যেটা স্বামীজি বলছেন। হরিদ্বারে আমি এইবার রিসেন্ট গেছিলাম, একটু কথা বলি। আমার তো আদর্শ, সবারই আদর্শ আজকে রামদেবজি। আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, হয়তো রামদেবজিকে অনেকে বলছেন কেন, উনি তো আমেরিকা থেকে পা সারিয়ে এসছেন, পা আমি সারাতেই পারি, কিন্তু যোগ তো সবাই করছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সহজভাবে মানুষের মনের মধ্যে অত্যন্ত সহজ উপায় কিন্তু উনিই ঢুকতে পেরেছেন। তাহলে আমরা কেন ওনাকে গুরু বলে মানব না? আমরা খালি নিন্দে করবো, আমরা নিজেরা কিছু সেইভাবে রিয়েলাইজ করি না। উনি কিন্তু সেই জায়গাটা বিলং করেন, ফলে আমাদের করতে হবে। এটা তো একদিনে আমাদের ঠিক হবে না, এতদিনের অভ্যেস, একদিনে আমরা দুপুরে ঠিক সময় খাবো। উনি বলছেন 12:30 না, 11টা, 11:30, খুব বড় যে 12টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। যোগা করলে ওই মানে একটা হেলদি লাইফস্টাইল রুটিন একদম, হ্যাঁ একদম। মনের মধ্যে কোনো খারাপ জিনিস তো আসবেই না, মনটা একটা প্রশান্তি, পরম প্রশান্তির, আপনারা করেই বুঝতে পারবেন এটা আগামী দিনে আসছে। হ্যাঁ, আগামী দিনে এই পৃথিবীতে এবং প্রত্যেক স্কুলগুলোতে, সেন্ট্রাল গভর্নমেন্টে বা সেন্ট্রালে প্রত্যেক স্কুলগুলোতে প্রধানমন্ত্রী কিন্তু এখন যোগের উপযোগিতা অনুভব করে একজন কিন্তু যোগা একটা ক্লাস প্রতি সপ্তাহে বা পার ডে সেটা কিন্তু হয়ে গেছে। আমাদের বেঙ্গলি মিডিয়াম বা অন্যান্য স্টেটেও সেটা পরবর্তীকালে খুব জরুরি, এবং এটা সবাই রিয়েলাইজ করেছেন, এটা কিন্তু হয়ে যাবে ম্যান্ডেটারি। কারণ আজকে আমরা পিটি করতে সময় পাই না, ছোটোবেলায় খেলতাম, এখানে যেতাম, কিন্তু আজকে পড়াশুনোর চাপে বাচ্চাকে নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, মানে মা বাবা সময়ের সঙ্গে সঙ্গে সত্যি কথাগুলো দরকার, তাকে এনগেজ করিয়ে রাখছে, যাতে কোনো না কোনো ভবিষ্যতে একটা না হলেও শুধু পড়াশুনো থেকে চাকরি হবে না, একটা এক্সট্রা অর্ডিনারি ক্যালিকুলারের সাহায্যে সে ভবিষ্যতে নিজেকে তুলে ধরতে পারবে। আমি সব কথা মানছি, এটা অস্বীকার করি, কিন্তু তা বলে তার যে স্বাভাবিক যেটা সেইটা তো তাকে মোবাইলটা থেকে রিচার্জ করাটা আজকের দিনে খুব জরুরি। তাকে যোগা শিখতে হবে। একটা বাচ্চা, তাকে আপনি ছোটোবেলা থেকে প্রতিদিন যদি করান, সে না ইচ্ছা থাকলেও কিন্তু সে একটা সময় উঠে কিন্তু সেই জিনিসটা করবে। ফলে সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করে দিতে হবে, আমাদের দায়িত্ব। উই পিপল হ্যাভ দি রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট দিস থিং, যে এটা করতে হবে, এটা ভালোর জন্য বোঝাতে হবে। ওইটুকু বাচ্চা, ছোটোবেলা থেকে বাচ্চারা যা শিখবে বড় হয়েও সেটা জানবে। তাহলে অভ্যাসটা আমরা যদি না করাই, আমরা নিজেরাই যদি না শুদ্ধ হই, রাত 12টা 1টা সময় খাচ্ছি, একদিনে হবে না, আস্তে আস্তে করব। জাঙ্ক ফুড বন্ধ করব, সিগারেট খাবো না, বিড়ি খাবো না, মদ খাবো না, এগুলো তো আমাদের শরীরটাকে কী করে, আলটিমেটলি নষ্ট করে। জেনে শুনেও ইয়ং জেনারেশন এটার প্রতি যেন ড্রাগ অ্যাডিকশন, এটা আমাদের জীবন, এটা না হলে চলবে না। সরকার বন্ধ করে না কেন দাদা এগুলো? দেখুন, সরকারের, আমি এই যে আবার বললাম, সরকারের প্রকল্পগুলো মানুষের কাজে লাগছে, সরকার চেষ্টা করছে, আমি বলবো না, কিন্তু সরকারের একার পক্ষে কি জনসাধারণ না এগিয়ে এলে কি সম্ভব? ইজ ইট পসিবল? গুজরাট ড্রাই স্টেট, সবচেয়ে বেশি মদ নিয়ে কালোবাজারি গুজরাটে হয়, তো মানে সরকারের লাভ আছে তো দাদা মদে, বাট মানে এটা অন্য প্রসঙ্গ, পতঞ্জলি নেয় খুব সিরিয়াস প্রসঙ্গ। দাদা প্রায় 12 বছর মোটামুটি আপনি বললেন যে বাবা রামদেবের সাথে আপনি যুক্ত আছেন, এবং আমি যে আপনার ছবিও দেখেছি ওনার সাথে পাশাপাশি দুজনে। একটু এই অভিজ্ঞতাটা শুনি, যখন যেই মানুষটাকে আপনি আপনার গুরু বলে মানেন এতদিন ধরে, সেই মানুষটাকে যখন আপনি প্রথম সামনাসামনি দেখলেন, তখন আপনার অভিব্যক্তি কী, কথাবার্তা হলো? কারণ আশা করি এটা আপনার যারা অনুগামী আছে তাদের ভালোই লাগবে জিনিসটা। যখন কথা প্রসঙ্গে এলো, আগামী ভবিষ্যৎ বা আগামী পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু যোগ করতেই হবে বাঁচতে গেলে, আর মনের সুস্থতাটা আজকের দিনে সবচেয়ে জরুরি। একটা লোকের কোটি কোটি টাকা মাসে ইনকাম করছে, কিন্তু প্রতি মাসে ডাক্তারের কাছে যাচ্ছে, তাই না? লাইফস্টাইলের জন্য, খাওয়ার জন্য, মেনলি আমাদের পেট থেকে যত সমস্যা, আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, কর্পোরেট লাইফ, এবং ওই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলোই ইয়ং জেনারেশন বা ইয়ং জেনারেশনে জোর দিই কেন, মা বাবা বা সবাই কিন্তু একই লাইফের প্রতীক। সেই লাইফস্টাইলটা যেন আমাদের কোথায়, আমাদের সেই নর্মাল জিনিসগুলোকে হারিয়ে দিয়েছে, যেটা ছোটোবেলায় আমরা পেয়েছি। দেখুন, তখন হয়তো বাড়িঘর এত ভালো ছিল না, এখন যেটা মডার্ন লাইফ এসছে, তাই না, এমিনিটিস ফেসিলিটিস এসছে, তখন ছিল না। আপনি চিন্তা করুন, আনন্দ ছিল বেশি, পরিপূর্ণ আনন্দ, তাই না, মনের এবং শরীরের।
এত রোগভোগ ছিল না। তার মানে আমাদের খাওয়া, আমাদের নিয়ন্ত্রিত লাইফস্টাইল এবং আমাদের মনটাকে সবার সঙ্গে মিশবো, সবাই আমার ওইটা বলুন না, ওই মানে রামদেবের সাথে আপনার first হ্যাঁ সেটা বলছি, এটাও বলাটা দরকার। আমার মনে হয় এটা করতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই, বাঁচতে চাই। এবার স্বামীজির সঙ্গে আমি 10-12 বছর ইনডাইরেক্ট ডাইরেক্ট যুক্ত। এই মুহূর্তে সালটা মনে নেই, মেবি 22-23 না, 10-12 বছর বললাম, তাহলে আমি একটু পিছিয়ে যাই, মেবি 2012 আর 2014 লাইক দিস, মনে নেই। যাই হোক, কিন্তু যখন আমার মাও একজন হরিদ্বার থেকে ট্রেনার, স্বামীজি ট্রেনিং প্রাপ্ত, অনেক লোককে ভালো করেছেন, করতেই হবে, ওষুধের সাইড এফেক্ট আছে তাই না? আমরা একটু কিছু হলেই অ্যালোপ্যাথি খাই, আমরা আয়ুর্বেদিকটা পছন্দ করি না, বা জেনেও তৎক্ষণাৎ ওই রোগটাকে আমার নির্মূল করে দেবে, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি, তাই তো? হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক, এই হ্যাঁ হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কিন্তু গোড়া থেকে জিনিসটাকে ইয়ে করে, টাইম লাগে, কিন্তু গোড়া থেকে সেই জিনিসটাকে নষ্ট করে দেয়, যেটা খারাপ জিনিস। আমাদের বাড়িতে বিশ্বাস করবেন না, আজকে বললে, যবে থেকে স্বামীজির সঙ্গে যুক্ত হয়েছি এবং ওনার যে প্রোডাক্ট আমরা জানি, পতঞ্জলি যে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, আমি রিসেন্ট ঘুরে এলাম, আর এবারে সেই অভিজ্ঞতাটা হয়েছে, সাক্ষাৎ ভগবান দর্শন হলো। আমার একটা ছবিও আছে, যেটা স্বামীজি, এটা জীবনের স্বপ্ন ছিল যে সামনাসামনি ওই লোকটাকে দেখব, যে আজকে পৃথিবীর আদর্শ। টিভিতে দেখছি আস্থা চ্যানেল, যেটাতে আমরা প্রায় দেখছি, তা এমন একজন মানুষকে কেনা ভালোবাসে। নিন্দুকেরা অনেক কথা বলবেন, কিন্তু ওনার এত বড় প্রতিষ্ঠান, সেটা কিন্তু চালাতে হয় ওনাকে। ওনার এত লোক, যে মানুষের সেবায় উনি নিয়োজিত, উনি তো জিনিসের সঙ্গে সঙ্গে ওনাকে যদি প্রোডাকশনটা, ওনার প্রতিষ্ঠানটাকে ঠিক রাখতে হয়, তাহলে একটু আধ দামের ইয়ে তো করতেই হবে, কিন্তু মানুষ তো ভালো হচ্ছে, সেই ভালো দিকটা আমরা অনেকে সেটা দেখতে পাই না, আমরা কোথায় খুঁজি কার। কিন্তু মানুষের ভালো হওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন রামদেবজি। তা দেখেছি, আমি ওখানে ন্যাচারোথেরাপির জন্য গেছিলাম, কেরোলিয়ান প্রসেসে, উইদাউট এনি আমরা ভালো আছি। আরও যেহেতু আমি যোগব্যায়াম করছি বা আমি ট্রেনার, এখন যেহেতু অফিসিয়ালি লাস্ট ইয়ার বলি, 2000 প্রতি বছরই হয়, 2024 নভেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর, আয়ুষ মন্ত্রকের সহায়তায় এবং স্বামীজি রামদেবজির বিশ্ববিখ্যাত পতঞ্জলি যোগপীঠের সহায়তায়, অর্গানাইজেশনে প্রতি বছর প্রতি মাসে একটা অল ইন্ডিয়া পরীক্ষা হয়, মানে অফিসিয়ালি যোগের টিচার হওয়ার জন্য ট্রেনিং। তা সেই পরীক্ষায় আমি পাশ করেছি, স্ট্যান্ড করেছি। তা এটা আমার পরম সবার ভালোবাসা, সবার শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ আর স্বামীজির আশীর্বাদের হাত ছিল বলে নিজের প্রচেষ্টা তো আছেই বোধহয়, হ্যাঁ দেখাবো। তা সেইটা আছে বলে আমি পাশ করতে পেরেছি এবং এবারে গেলাম। তা আমাদের মার্চ মাসে গেছিলাম 13 তারিখে, আর এসছি হচ্ছে মার্চ মাসের 28 তারিখ। তা আমার 10 দিনের ইয়ে ছিল স্বামীজির ওখানে, আর 3 দিন সামনে বসে ট্রেনিং নিয়েছি। এটা পরম প্রাপ্তি, এটা ঈশ্বরের প্রাপ্তি। এবং সামনে থেকে ওই একজন আদর্শ মানুষকে দেখা, সেটা বোধহয় লাখে বোধহয় 5 জনার হয়, আমি তার মধ্যে 100 অবশ্যই। মানুষের মনের যদি ভালো ইচ্ছা থাকে, ঈশ্বর নিশ্চয়ই পূর্ণ করেন, এটা আমার বিশ্বাস। মনের ইচ্ছা এবং তার প্রচেষ্টা, ভালো কর্ম থাকতে হবে, তবেই বোধহয় সেটা হয়। আমার মাথায় হাত দিয়ে স্বামীজি বললেন, আমি দেখলাম, আমি স্পেল বাউন্ড, আমি কি বলবো, এই লোকটাকে তো টিভিতে দেখেছি না, আদর্শ লোকটাকে গুরু মেনেছি, তাকে সামনে থেকে তার আশীর্বাদ পাবো, এটা বোধহয় পরম প্রাপ্তি। তা যখন বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে আমি স্বামীজিকে দেখছি, স্বামীজি আমার মাথায় আশীর্বাদ করছেন আর টিপস দিচ্ছেন, যে আমি বললাম যে আমি পাস করেছি, সব বললাম, হিন্দিতেই বললাম। তো স্বামীজি আমাকে একটা কথাই বললেন, এক বাত তুম ইয়াদ রাখনা, করো যোগ রহো নিরোগ, जो फ्यूचर है हमारा, घर घर में रोग हो रहा है, तो हमको क्या करना चाहिए, करेंगे योग, करेंगे प्राणायाम, तो हम लोग भी अपने आप को निरोग रखने के लिए सक्षम हो जाएंगे। तो আমরা করব, খাওয়া দাওয়াটা চেঞ্জ করব, ঠিক সময় শোবো, অয়েলি খাবার খাবো না, ফ্রাই খাবার খাবো না, আমরা খাবো যেগুলো আমার শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, বিষ নয়। যেমন শাকসবজি বেশি, বয়েল জাতীয় খাবার বেশি, যাদের সুগারের ইয়ে আছে তারা চিনি খাবে না, মাছ মাংস যত কম খাওয়া যায়, আর রেড মিটটা আমি খাবে না, এটা সবার কাছে রিকোয়েস্ট করব। যেহেতু আমি এই জগতের সঙ্গে যুক্ত ভালো থাকার জন্য, রেড মিট মানে হচ্ছে পাঁঠার মাংস, মাটন, সেটা একদম অ্যাভয়েড। আমি 15 বছর ধরে একদম ডিট্যাচ, এবং আমি চাটনিও খাওয়া বন্ধ করে দিয়েছি। ছোটোবেলায় একটু গানও শিখেছিলাম ভারত বিখ্যাত ওস্তাদের কাছ থেকে, সেটাও আমি করেছি, আর বিভিন্নভাবে এনগেজ রাখছি। আর আমার একটা ছোটোখাটো যোগের ক্লাসও আছে, নেওয়া হয় প্রতি সপ্তাহে, এবং বিভিন্ন জায়গায় আমাকে ডাকছে,
আর স্বামীজির সঙ্গে যুক্ত হয়েছি মানে নিজেকে চেষ্টা করব যাতে রোগমুক্ত ভারত গড়া যায়, রোগমুক্ত অঞ্চল গড়া যায়, সেইটা তো কোনো খামতি থাকবে না। প্রতি মুহূর্তে বোঝাচ্ছি, প্রতি মুহূর্তে চেষ্টা করছি, যারা বুঝবেন তারা ভালো থাকবেন, এটা আগামী দিনে কিন্তু নিতেই হবে। আমি সৌমেনদার ফেসবুক আইডি আমি শেয়ার করব, যারা সৌমেনদার কাছ থেকে যোগা রিলেটেড এনকোয়ারি আছে বা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর আমি সৌমেনদার সার্টিফিকেটটা সৌমেনদাকে একবার আমি দেখাতে বলবো, এবং এটা একটা বড় ব্যাপার। আমি জানি না ওখান থেকে কতটা দেখা যাচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। বাকিটা আমি ভালো করে দেখিয়ে দেবো। তো সৌমেনদা একটা লাস্ট শুধু বলি যে মানে অধিকাংশ মানুষেরই আমাদের এই এখানে যোগা নিয়ে আইডিয়া নেই আমার যতদূর মনে হয়। কিছু বেসিক টিপস, কোনো স্টেপ কি দেখানো যেতে পারে দাদা যেটা মানুষ ফলো করতে পারে, যেটা অত্যন্ত ইজি, যে সে করতে পারবে যদি সম্ভব হয়? আপনার পক্ষে কোনো জোরাজুরি নেই না, এটা তো অবশ্যই আমাদের আজকে দরকার। আমি বললাম আগামী পৃথিবীর ভবিষ্যৎ যোগ করতেই হবে। নিজেকে সুস্থ রাখতে গেলে এর কোনো বিকল্প নেই। এমনি কোনো স্টেপ? হ্যাঁ, স্টেপ আমি দেখাতে পারি, যেটা পসিবল হয়। সবটা হয়তো এইটুকু সময়ের মধ্যে হবে না। আজই যোগাযোগ তো রাখতেই হবে যদি ইন্টারেস্টেড হন। এই এপিসোডের মাধ্যমে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যোগ করবেন এবং নিজেরা অনুপ্রাণিত হবেন, পৃথিবীময় রোগমুক্ত করবেন, নিজেরাও ভালো থাকবেন, আর খাবার দাবার মেনটেন করবেন, ঠিক সময় অনিয়ন্ত্রিত জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করবেন, নেশা জাতীয় জিনিস বর্জন করুন যদি ভালো থাকতে চান, যদি বাঁচতে চান এবং সুস্থ শরীরে এই পৃথিবীকে রোগমুক্ত করতে চান। একটুখানি দেখাবো, সেটা হচ্ছে আমরা আমাদের যত সমস্যা কিন্তু এই পেট থেকে। পেট যার যত সাফা মানে নরম, তার কিন্তু তত শরীরে কিন্তু রোগের প্রভাব কম। আমরা একটু বলি, আমাদের বেশিরভাগই আজকে দেখা যাচ্ছে হাঁটুর সমস্যা, তারপর কোমরের সমস্যা, স্পন্ডোলাইটিস, বিভিন্ন রকম। তাহলে এটা আমার খাবার থেকে এবং অতিরিক্ত মানে যা শরীরে লোড নেওয়া না দরকার খাবার থেকে তো আছে। বিষ জাতীয় খাবার, সার জাতীয় খাবার, বিষ মানে ওই সার জাতীয় খাবার আমরা খাচ্ছি প্রতিনিয়ত। তাহলে সেগুলো কি হচ্ছে? রাসায়নিক সারের মধ্যে দিয়ে আমাদের শরীরে ক্ষয় হচ্ছে, আমরা অজান্তেই আমাদের। প্লাস যদি নেশা করি তাহলে তো একদম দেখতে হবে না, করোনা ভেতরেই বসে আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র রোগমুক্ত হতে গেলে সমস্ত বর্জন করতে হবে, ভালো থাকতে হবে, ঠিক সময়ে খেতে হবে। লাইফস্টাইল একদিনে হবে না, চেঞ্জ করব, মানুষ তো অভ্যেসের দাস, ঠিক হয়ে যাবে। আর ভগবানের ওপর আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, করতে হবে। একটু দেখাই, পায়ের সমস্যা অনেকের। তাহলে পায়ের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে ইয়ং জেনারেশনে আমরা পাটাকে মুড়ে করি, সবসময় যে কোনো কাজ করি, আমরা বুঝি না পায়ের ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছি ফলে। আর যোগ আমরা করব খাওয়ার 5 ঘন্টা পরে, যোগ বা প্রাণায়াম নিয়ম আছে। আর নর্মাল যেটা করব সেটা সকালবেলা পটিটাকে ক্লিয়ার করে নিয়ে, আমার যত সমস্যা পেট থেকে, কিন্তু পেট যদি সুন্দর থাকে, গ্যাস অম্বল থেকেই সমস্যা। তাহলে খাওয়ার গ্যাস অম্বলটা এমন খাবার খেয়েছি যে দীর্ঘদিন জমে জমে সেটা হয়েছে। তাহলে সেইটা থেকে আমাদের একটু একটু করে চেষ্টা তো করতে হবে। চেষ্টা করলেই ভগবানও তার হাতে এসে দেখা দেন। তাই চেষ্টা করতে হবে, চেষ্টায় লেগে থাকতে হবে, একদিনে হবে না, ধৈর্য হারালে হবে না, তাই তো? তাহলে একটু বলি, আর যোগ যখন করব তখন কিন্তু মাটিতে করব না, আমার খাটের ওপর বা যোগে করার পর আমাদের শরীরে কী হয়, উষ্ণতা উৎপন্ন হয়। সেই উষ্ণতা মাটির ঠান্ডাকে কয়েক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দেয়। মাটিতে নামার আগে মনে রাখতে হবে যে অনেকে এটা জানেন না, যোগ করাচ্ছেন কিন্তু এইটুকু জানেন না যে এইগুলো হচ্ছে বেসিক আইডিয়া, এইগুলোর ওপর কিন্তু সব কিছু নির্ভর করে। যেই মাটিতে যে শরীরে উৎপন্ন হলো মানে আমাদের শিরা প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টসের সঙ্গে যুক্ত। তাহলে সেইখানে একটার জায়গায় কাটলে দেখবেন অন্য জায়গায় ব্যথা বেশি লাগে, ওখানে লাগে না। কেন? আমাকে এটা জানান দিচ্ছে। তার মানে প্রত্যেকটা অঙ্গের সঙ্গে যদি একটা জায়গায় লাগে পুরোটাই তার এফেক্টেড হচ্ছে। ফলে আমাদের সুস্থ থাকতে হবে, ব্যায়াম করতে হবে, যোগ করতে হবে, তবেই ভালো থাকবো। মাটিতে করব না, আর উঁচু জায়গায় বসে করব, আর শরীরকে ঠিক রাখবো। শরীর উষ্ণ হচ্ছে মানে কি, প্রত্যেকটা যেগুলো নির্জীব আমাদের পার্টস বয়সের সাথে সাথে প্রত্যেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এই যোগের মাধ্যমে, এবং মনটাও অ্যাক্টিভ হচ্ছে, তরতাজা হচ্ছে। তা এটা মাটিতে না, উঁচু জায়গায় বসে করব। আর যখন মাটিতে নামবো, মাটির ঠান্ডা, এতক্ষণ শরীর উষ্ণ হলো মানে শরীরের কলকবজাগুলো ইজি হলো, শরীরটা ভালো হলো। যেই মুহূর্তে মাটিতে পা দেবো, ভুলেও যদি দিয়ে দিই, পুরো দুধে 1 ফোঁটা চোনা পড়লে পুরো দুধটা নষ্ট যেরকম হয়ে যায়, এই মাটিতে পা পড়া মানে সেই দুধের চোনা পড়ার মতো ব্যাপার হয়ে যাবে। লাভই হলো, একদম লাভ হলো না, উল্টে ক্ষতি হলো। মানে এতক্ষণ যে সময় দিলাম, ওয়েস্ট করলাম নিজের শরীরটাকে ভালো রাখার জন্য ব্যায়ামের সেটাই নষ্ট হয়ে গেল, লাভ হলো না।
আর তাহলে কি করতে হবে, যোগ করে আমি যখন নামবো এটা খেয়াল রাখতে হবে পায়ের কাছে একটা জুতো বা চটি রেখে দিতে হবে, ওই চটি পরে কন্টিনিউয়াস ঘুরবো, তাহলে ওইটা শরীরের মধ্যে থেকে গেল, নাহলে কিন্তু লাভ নেই। এটা অনেকে জানেন না, যোগ করান, কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার একটু দেখাই, হ্যাঁ বেশিরভাগ লোকের পায়ের সমস্যা, যেটা এখন বয়সকালে এগুলো হবে, কিন্তু অল্প বয়স্ক ছেলেমেয়েদেরই বেটি হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা কিন্তু খাওয়া দাওয়ার জন্য হয়েছে। তাহলে পায়ের হাঁটুটা এরকম উঁচু জায়গায় বসে তো করবই, আর হাঁটুটাকে স্ট্রেট রেখে পাটাকে, এই যে পা আছে এই হাঁটুটাকে কোনো নাড়াবো না, দেখুন আস্তে 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 পাটাকে না ফোল্ড করে স্ট্রেট করে আপনি 10 মিনিট করুন। আর একদিনে না, আপনি 1 মাস বা আধ ঘন্টা 1 সপ্তাহ করার পর আপনি এর উপযোগিতা যদি বিশ্বাস করেন, একদিনে তো হবে না, আপনি দেখবেন এটা না করলে আপনার কিন্তু মনে হবে কোনো কিছু অসম্পূর্ণ থেকে গেল। পাটাকে রিল্যাক্স করে কন্টিনিউয়াস শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ব্রিদিং। তারপর এই 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 একদম আস্তে আস্তে, টেক ইট ভেরি সিম্পল হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শুধু হাঁটুটা স্ট্রেট রেখে পা দুটো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো যতক্ষণ ইচ্ছা, দেখবেন খুব আরাম লাগছে। বেশিক্ষণ পা মুড়ে বসবেন না, আমি সবার কাছে রিকোয়েস্ট করব। আমরা গোল গোল করেও শুয়ে, মানে এখন জায়গা নেই বলে আমি দেখাতে পারছি, শোবেন শুয়ে পাটা আস্তে 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 একদম দুটো পা একসঙ্গে উঁচু করবেন, করে পায়ের এই ব্যায়ামটা করবেন। পাটা এরকম সোজা করে দিয়ে, আর এইটা মানে এইটা জায়গা ছোট বলে এইটা এই পায়ের ওপর থাকবে। আর এটা গেল পায়ে, খুব রিল্যাক্স পাবেন। আর এবার কোমরের যে ব্যায়ামটা, আমাদের অনেক সময় বয়সকালে আমাদের অল্প বয়স্ক পেচ্ছাপ কম হচ্ছে, এটা আজকের দিনে খুব দেখা যাচ্ছে। সেটা আমি জাস্ট এখানে কিছু নেই, মাটিতে পড়বেন না, দাঁড়িয়ে এটাকে বলে তারাসন বা ঊর্ধ্ব তারাসন। পেচ্ছাপের সমস্যা কম হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। পায়ে আমরা জল দেবো, যখনই কম হয়, কোনো প্রবলেম হয়েছে তাহলে সেইটা পায়ের কাছে আমরা জল দিতে পারি। পেচ্ছাপ কম হলে পা দুটো জলের মধ্যে ডুবিয়ে দিন, প্রথম কথা, দেখবেন তাতে অসুবিধা নেই। কিন্তু ব্যায়াম করার সময় কি করতে হবে, এটাকে বলে তারাসন। পা দুটোই একটা উঁচু জায়গার উপর দাঁড়াবো, মাটিতে দাঁড়াবো না, দিয়ে এরকম স্ট্রেট করবো নর্মাল, দিয়ে হাত দুটো আমি এরকম করবো, এরকম জোড়া করবো, একটা হাত আরেকটা হাতের সঙ্গে জোড়া করবো, জোড়া করে এই পা দুটো উঁচু করবো, দেখুন হিল দুটো উঁচু হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। যখন উঠছি শ্বাস নিয়ে উঠছি নর্মাল, কাউন্ট করুন 1 থেকে 10, 2 3 4 5 6 7 8 9 10। আবার করবো, আপনি 5 মিনিট করুন, 3 মিনিট করুন, অসুবিধা নেই। আপনি যতটা পারবেন, জোর করে না, যতটা পারবেন। আমি যেহেতু করেছি, আমি ট্রেনার, আমি যতটা নিতে পারবো আপনারা পারবেন না, একদিন আপনি আস্তে আস্তে। তারাসন এবং ঊর্ধ্ব তারাসন পেচ্ছাপের পক্ষে খুব উপযোগী। এবার যাদের কোমরের সমস্যা তারা কিন্তু সামনের দিকে ঝুঁকে কিছু করবেন না, এবং যাদের ঘাড়ের সমস্যা, এটা একটু আপনার বুকের একটু কথাগুলো শোনা দরকার। গরিব মানুষ তো এখনো অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, আশীর্বাদ করুন যাতে সব হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের কোমরে যাদের সমস্যা তারা কিন্তু সামনে বেশি ঝুঁকবো না, এবং যাদের স্পন্ডিলাইটিস তারা পেছনে ঝুঁকবো না। আমরা আমাদের যখন কোমরে ব্যথা হয়, কোমরের জন্য এখানে দেখানো যাচ্ছে না, শুয়ে দেখাতে পারবো আমি, কিন্তু দেখছি দেখানো যায় নাকি। কোমরে যাদের সমস্যা একটু দেখাই, উঁচু জায়গায় শোবো, শুয়ে এটাকে বলে মর্কট আসন। মর্কট আসন, পা দুটো স্ট্রেট করবো, হাতটা এরম থাকবে, পা দুটোকে ভাঁজ করবো, একদম নর্মাল শ্বাস প্রশ্বাস নিয়ে হাত দুটো যিশু খ্রিস্টের মতো দুধারে করে দেবো,
যেদিকে পাটা হেলাবো, দুটো পা সমান করে একটা পায়ের ওপর একদিকে হেলাবো, ঠিক তার উল্টো দিকের হাতের তালুর দিকে তাকাবো, ঠিক উল্টো দিকে, যেদিকে পা দুটো ভাঁজ করবো। 1 থেকে 10 গুনবো, আবার শ্বাস ছেড়ে নেবো। যখন ঠিক উল্টো দিকেও সেম করব, যখন নেবো পাটা যেদিকে তখন শ্বাস নেবো, যখন উল্টো দিকে যাব শ্বাস ছাড়বো। মর্কট আসন বলে এটাকে, মর্কট আসন। হাতের তালুর দিকে তাকাবো, যেদিকে পা যাবে তার উল্টো দিকে। আবার সোজা করব, শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো, আবার শ্বাস নিতে নিতে এদিকে যাব। এটা কোমরের জন্য একদম অব্যর্থ জিনিস, এটাকে মর্কট আসন বলে। 3টে পোজ, আপনি 5 মিনিট করুন, খুব আরাম হবে। শ্বাস নিতে নিতে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হব। ঠিক উল্টো করবো, আবার পায়ের ওপর পা লাগিয়ে দেবো, একটা জোড়া, আগে জোড়া ছিল, এবার একটা থায়ের ওপর আরেকটা থা, হাত দুটো একই থাকবে, তালুর দিকে তাকাবো। 1 থেকে 10 কাউন্ট করবো নর্মাল। শ্বাস নিতে নিতে অন্যদিকে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো। শ্বাস নিতে নিতে অন্যদিকে যাব, শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো। আপনি 5 মিনিট করুন, 10 মিনিট করুন, আধ ঘন্টা করুন, কোনো অসুবিধা নেই। আর যখন আমরা উঠবো ব্যায়াম করে, তখন কিন্তু আমরা বাঁ সাইড দিয়ে উঠবো, বা ঘুমের থেকে যখন উঠি আমরা সোজাভাবে উঠে পড়ি, তাহলে কিন্তু আমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যখন আমরা ঘুমোই তখন এই শরীরের এই অংশগুলো অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ। যখন আমরা উঠবো ঘুম থেকে, তখন শরীরগুলো কি থাকে, ঘুমের এতক্ষণের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকে, জড়ো হয়ে থাকে। কিন্তু যখন আমরা রিল্যাক্স হইতে উঠবো, তখন বাঁ দিক করে উঠবো, আমরা মাথায় থাকে যেন এটা, বাঁ দিক করে উঠবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোমরের ব্যায়াম বা যেটা আরাম হলো, এই পায়ে অনেকে টুইস্ট হয়ে যায়, আমরা পেছন দিকে হাঁটবো, পেছন দিকে করে হাঁটবো, পা টুইস্ট হয়ে যায়, মানে কি ঠিকমতো মনে হয় যেন ব্যথা নেই, ফ্লেক্স, মানে পাটা যেন একটু হয়ে যাচ্ছে, মানে লড়খড়িয়ে যাচ্ছে। আমরা পেছন দিকে হাঁটবো চটি পড়ে, ঠিক উল্টো দিকে হাঁটবো। 5 মিনিট 10 মিনিট আপনি করুন, ঠিক উল্টো দিকে হাঁটবো, এরকম করব। এবার পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়াতে গেলে আমাদের এটাকে বলে বৃক্ষাসন, বৃক্ষযুক্ত আসন, মানে গাছের মতো, বৃক্ষ মানে গাছ। আপনি 5 মিনিট থাকুন না 2 মিনিট থাকুন 3 মিনিট থাকুন, দুদিকে করতে হবে, ঠিক অপোজিট সাইডে। ব্যালেন্স একদিনে হবে না, যেহেতু আমি করে করে অভ্যস্ত হয়ে গেছি। আবার এরকম 5 মিনিট করে করুন। এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের অনেক সময় এগুলো করলে, আমার সবসময় পাটাকে, যাদের কোমরের সমস্যা তারা পাটাকে করে দিয়ে করবেন। আপনি হাতের সমস্যা বা কোমরের স্পাইনের, হাত দুটো জড়ো করবো, একটা হাতের ওপর আরেকটা রেখে, স্পন্ডোলাইটিসের সমস্যা, এইরকমভাবে জড়ো করব, করে এই আপনি কাউন্ট করুন, 1 2 3 4, মনে মনে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এরকম হয় 5 মিনিট করতে পারেন, 3 মিনিট করতে পারেন। এবার ঘাড়ের সমস্যা, স্পন্ডাইলাইটিসের জন্য কোমরে হাত দেবো, কোমরে হাত দিয়ে আস্তে করে, পেছনে ঝুঁকবো না। যাদের স্পন্ডাইলাইটিস তারা পেছনে ঝুঁকবে না, যাদের কোমরের সমস্যা তারা সামনে ঝুঁকবে না, একদম আস্তে। আর যাদের স্পন্ডাইলাইটিস আছে তারা বালিশ নিয়ে শোবেন না, নরম কিছুতে শোবেন না, একদম আস্তে আস্তে। শ্বাস নিতে নিতে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে নামবো। এখানে চিবুকে না লাগালেও চলবে, যতটা পারবেন। তারপর আবার এদিকে, এরম 25টা করুন, এরম 25টা করুন, আস্তে আস্তে। পিছনটা দেখার চেষ্টা করবো, আস্তে আস্তে ঘাটটাকে ঘুরবো। সামনে এলাম, শ্বাস নিয়ে এদিকে এলাম, আবার এখানে গেলাম, আবার এদিকে এলাম, আবার এলাম।
এরকমভাবে করব। আর আজকাল হয় কি, গ্যাসের সমস্যা যাবে, এই দুটো আসন খুব উপকারী। আমরা খাওয়ার পর এটাকে বলে বজ্রাসন, আমরা জানি বজ্রের মতো আসন। যাদের পা দুটো এরকম হাঁটু করতে অসুবিধা হচ্ছে তারা এইভাবে করতে পারে, না নাহলে এইভাবে অসুবিধা হলে এইভাবে বসতে পারি, এই যে বসে, এই যে বজ্রাসন, বজ্রের মতো আসন খাওয়ার পর। দু মিনিট, 3 মিনিট, 10 মিনিট, কম করে 10 মিনিট বসা উচিত। এটা গেল। এবার আমাদের আজকাল বদহজম বা অনেকে খাওয়ার জন্য হয়, এটাকে বলে আমাদের একদম স্ট্রেট শোবো, এটাকে বলে ভুজঙ্গাসন। এটা ফ্যাটি লিভার অনেকের হয়, ফ্যাটি লিভারের জন্য খুব উপযোগী। অনেকে এইভাবে, যাদের নিতে পারবেন না তারা এইভাবে থাকবেন, সোজাভাবে, পা দুটো একদম থাকবে ছড়ানো। অনেকে ঠিক এইভাবে করতে পারি। 2 মিনিট 3 মিনিট যতটা নিতে পারবো, যতটা। আবার আমরা শুয়ে পড়বো, বাঁ দিক করে উঠবো করে। এইবার গ্যাসের জন্য খুব অব্যর্থ এবং ফ্যাটি লিভারের জন্য এটাকে বলে পবন মুক্ত আসন। পবন মুক্ত অর্থাৎ পবন মানে বায়ু। গ্যাসের সমস্যা আজকে ঘরে ঘরে। এই দুটো হাত জোড়া করে ঠিক এরমভাবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, পেটে চাপ দিচ্ছি, এরমভাবে করি আমরা, কিন্তু ওটা অনেকের সমস্যা, আপনারা এইভাবেই করে যান। পবনকে মুক্ত করছি, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট যতক্ষণ নিতে পারবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শ্বাস প্রশ্বাসকে আটকে রেখে করলে কিন্তু আমাদের হিতে বিপরীত হতে পারে, আমরা পৃথিবী থেকে চলে যেতে পারি। আবার ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটা পা ধরে করতে পারি। কিন্তু সমস্ত ব্যায়াম কিন্তু পটি ক্লিয়ার করে হবে এবং খাওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বাদে, দুপুরে খাওয়ার। সাধারণত স্বামীজি বলেন যে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বাদে। যদি খুব অসুবিধা হয় আপনি 3 ঘন্টা বাদে করুন, 4 ঘন্টা বাদে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভরা পেটে নয়, হিতে বিপরীত হবে। মিনিমাম 4 ঘন্টা, মিনিমাম। স্বামীজি 5 ঘন্টা বলেন। আবার দুটো পা জোড়া করে যতটা নিতে, পবন মুক্ত আসন, দেখবেন শরীর খুব ইজি হয়ে গেছে। আচ্ছা, বাঁদিক করে উঠবো, ফ্যাটি লিভারের জন্য উপকারী। আর হৃদয় বা হার্টের যেটা বললাম, এটা হচ্ছে অনুলোম বিলোম। এটা খাওয়ার 2 ঘন্টা বাদে। বাঁ নাকটা অনুলোম বিলোম, বাঁ হাতটা ডান নাকটা দিয়ে এটা থাম মানে বুড়ো আঙুলটা চেপে ধরবো। আর এটাকে বলে মুদ্রা। মুদ্রা মানে এটা হচ্ছে শূন্য মুদ্রা। যাদের কানের সমস্যা, কানে কম শুনছি, দীর্ঘদিন এই মুদ্রায় বসলে কিন্তু এটা একদিনে হবে না, রিল্যাক্স পাবেন, আরাম পাবেন। এটা বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর এটাকে জ্ঞান মুদ্রা বলে। জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, জ্ঞান বাড়ে। এটা করব, করে এই হাতে, যে হাতে করবো এরমভাবে রাখবো। আর ডান নাক এই বুড়ো দিয়ে ডান নাকের ইয়েটা চেপে ধরে অন্য নাক দিয়ে শ্বাসটা নেবো। দেখুন আস্তে আস্তে, একদম সেকেন্ডে একটা করে। যে 20 বছরের যে ছেলেটা যত তাড়াতাড়ি করবে, একটা 40 বা 50 বছরের লোক অত তাড়াতাড়ি করবো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, মারাও যাওয়ার সম্ভাবনা আছে, মানে খারাপ হওয়া। একদম আস্তে, দেখুন ঠিক উল্টো দিকে, সঙ্গে সঙ্গে ওই নাকটা যে নাক দিয়ে নিলাম চেপে ধরলাম, বাঁ নাকটা, এবার ডান নাক দিয়ে ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেবো, আবার বাঁ নাক দিয়ে ছাড়বো। আমি হাঁটুটা করে করছি, কিন্তু দাদি হাঁটুর সমস্যা সবার, আপনারা এইভাবে বসে করবেন, একদম সব স্ট্রেট, ওইতে কোনো অসুবিধা নেই। হার্টের আমরা যে জিনিস খাই, আমাদের যে ভেতরে যেগুলো জমা হয় সেগুলো কি হয়, মাছ মাংস, একটা পশু হত্যা হচ্ছে তো তার ভেতরে ইয়েটা আমাদের অনেক সময় হয়, সেইগুলো হার্টে ব্লক থাকলে এগুলো ছেড়ে বেরোবে দীর্ঘদিন। একদম
সাইন্টিফিক্যালি প্রুফ, ডাক্তাররা অবাক হয়ে যান কী করে ব্যায়ামই একমাত্র যোগের মাধ্যমে সম্ভব। এটা গেল, এটা আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করুন না, যত করবেন প্রতিদিন সকালে 10 মিনিট, বিকেলে এই অনুলোম বিলোমটা সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা করুন, করতে হবে আপনাকে সুস্থ। আমি বার করতে পারছি না সময়, আপনাকেই বার করতে হবে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড কথা, তারপরে আবার পাটাকে ইয়ে করে নিয়ে পা মোড়া যাবে না, এই যেটা বললাম। এবার যেটা বলবো, আজকাল আমাদের মাইগ্রেনের সমস্যায় আমরা ভুগি। আমি জোড়া করে করছি, আপনার জোড়া করে যাদের সমস্যা তারা স্ট্রেট করে দিত। আমরা মাইগ্রেনের সমস্যায় বিভিন্ন রকম, একটুতেই বৃষ্টি লাগলে এখানে ধরে থাকে, পড়া যাচ্ছে না, পড়তে পারছে না। সত্যি কথা, মাথা ব্যথা হলে প্রবলেম। এই দুটো আঙুল দিয়ে কানের ফুটো দুটো বন্ধ করব, যাতে বাইরের আওয়াজটা আমার কানে একবার না আসে, আমার আওয়াজটাই শুধু বাইরে যাবে। দেখুন, ফুটো দুটো বন্ধ করব, একদম বন্ধ থাকবে, বাইরের কোনো আওয়াজ প্রবেশ করবে না। এটাকে বলে ভামড়ি। পতঞ্জলি প্রবর্তিত 8 প্রাণায়ামের মধ্যে এটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা, মেয়েদের যে তার সমস্যা মাথার বাইরে, এটাকে ভামড়ি বলে। ঠিক 5 মিনিট 10 মিনিট আস্তে আস্তে বাড়বে, কানে ফুটো দুটো বন্ধ করে, কখনো 5 বার, কখনো 7 বার, কখনো 11 বার করা যাবে। আস্তে আস্তে নিয়ে এই দুটো আঙুল কপালে দেবো, আর এই মাঝের আঙুল দুটো আস্তে করে, চোখ বেশি চাপবো না, আস্তে করে জাস্ট দেবো, আর এই আঙুলটা এর নিচে থাকবে। আর একটা আওয়াজ করব, সেটা যেন আমি শুনতে পাই, বাইরের কোনো আওয়াজ হবে না, গোঁ করে আওয়াজ হবে, সেটা আমি বুঝতে পারি যে কাজ হয়ে গেছে। আস্তে আস্তে আবার শ্বাস নেব। পাঁচ বার করতে পারি, 7 বার করতে পারি, 11 বার করতে পারি, 13 বার করতে পারি। এবার আজকাল থাইরয়েডের অনেকের সমস্যা খাওয়া থেকেই হচ্ছে। আমরা এটাকে বলে সিংহাসন। আমরা পাটাকে এইভাবে করে সামনের দিকে সিংহাসন, থাইরয়েড একদম কমে যায়। যে প্রথমে গলা চিরে যাবে, একদম আস্তে 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 হয়ে যায়। এটা আমরা 7 বার করতে পারি, 5 বার করতে পারি। এইবার যেটা মেন সমস্যা, আজকাল মেয়েদের টিউমার, যেটা এখন জল ভাত, অপারেশন করার দরকার নেই, যতক্ষণ আমার শরীরে কাটাছেড়া না করে যায় ততই ভালো। এবার কপাল ভাতি, দেখুন এটাকে বলে কপাল ভাতি, ভারতি নয় ভাতি। খাওয়ার 5 ঘন্টা পরে এটা করতে হয়। কিছু মনে করবেন আমাকে দেখাতে হবে বলেই। আজকাল এতে সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে, আমার দেখা, যে 5 মাসের মধ্যে তার এত বড় টিউমার ছিল, ডাক্তার 5 মাস বাদে গেছে, এই ব্যায়াম করার পর বিশ্বাস করে করতে হবে, তার টিউমার একদম মিলিয়ে গেছে, অপারেশন করারই দরকার নেই, এরম হয়েছে। পেটটা আমি ভেতর দিকে, খাওয়ার 5 ঘন্টা পদে, এইটা মনে থাকে যেন, বা সকালে পেটটা ক্লিয়ার করে, হাত যেরকম আমি নর্মাল ছড়িয়ে দিয়েই করবো, যদি অসুবিধা হয় পাটাকে ছড়িয়ে দিয়ে করবো। দেখুন আমি এটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট পেটটাকে আমি বাড়ি মারবো, ভেতরে ভেতরে যাবে। দেখুন কপাল ভাতি বলে এটাকে, এটাকে রাজা প্রাণায়াম বলে, যে 8টা প্রাণায়াম। দেখুন পেটটা দেখুন কি করছি, বাড়ি মারবো ভেতরে। আর নাকে দিয়ে হবে, মানে শ্বাসটা বাইরে বেরোবে, আর এটাকে আস্তে, একদম আস্তে। এরকমভাবে আপনি 5 মিনিট করুন, 10 মিনিট করুন, আধ ঘন্টা করুন, যা যেটা প্রথম বাড়বে আস্তে আস্তে। এটা গেল। এবার যেটা আমাদের প্রত্যেক করা অনুযায়ী বলেছি, যাদের পায়ের সমস্যা তারা পা ছড়িয়েই করবেন সব ব্যায়াম। আমার যেহেতু আমি ট্রেনার, আমি এগুলো পারি, অভ্যেস হয়ে গেছে, এই জন্য আপনারা কেউ আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। আমরা থ্যাংক ইউ জানাবো সোমেনদা, এই জিনিসগুলো মানুষকে জানানো এবং তার মাধ্যমে কিছু মানুষকে সচেতন করার জন্য। এই জিনিসগুলো আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন। আর কারুর যদি জিজ্ঞাসা থাকে, আমি সৌমেনদার ডিটেলস অবশ্যই দিয়ে রাখবো, তারা সৌমেনদার সাথে যোগাযোগ করে নেবেন। দাদার একটা কথা না বলেই নয়,
আপনার এবছর কলকাতা বুক ফেয়ারে আপনার বই বেরিয়েছে, একটু সে ব্যাপারে শুনি। আমি অ্যাকচুয়ালি খুব ছোটোবেলা থেকে লিখি, আমি বলেছি অ্যাকচুয়ালি মানে আপনার কবি হিসেবেই পরিচিতি লাভ বেশি করেছি, এখনও পর্যন্ত লেখার সংখ্যা বলেছি আমার এই মুহূর্তে মনে নেই, তবে 500 তো ক্রস করে গেছেই কবিতা। হ্যাঁ, এবং আমার কিছু স্বরচিত আমি কোনো দেখে, অনেকে দেখে, আমি কিন্তু কোনো দেখে কারুর দেখে করি না। আমার মনে হয় আজকের দিনে প্রাসঙ্গিক মানুষকে নিয়ে লেখা, মানুষের সঙ্গে থাকা, মানুষের যে সমস্যা বা ধরুন ছোটোখাটো জিনিস যেমন পেন, বই, খাতা, নদী, সমুদ্র, সব কিছু নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরার চেষ্টা করি আমার মতো করে। তার মানে থাকতে হবে, তার একটা মিনিংফুল, যাতে লোকের কাছে সহজভাবে পৌঁছতে পারি, সেই চেষ্টায় আমি প্রতিনিয়ত নিয়োজিত রাখি, যতদিন বাঁচব চেষ্টা করব, এটাই বলতে পারি। আর এই বইটা প্রকৃতির কোলে, এটা আমার দর্শক চাইছিল, মানে অডিয়েন্স যারা, তারা বারবার রিকোয়েস্ট করেছে যে আপনি এবার প্রবন্ধ লিখুন বা আমার পাবলিশার্স, আমি আজকে ভারতবর্ষের 10টা পাবলিশার্সের সঙ্গে যুক্ত এবং ইংরাজি লেখাও আমি স্টার্ট করে দিয়েছি। এবং এই প্রকৃতির কোলে এবারে খুব হাইলাইট হয়েছে বইমেলা, এবারে যে 48তম বইমেলা হয়ে গেল ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, সেখানে থিম ছিল জার্মানিকে নিয়ে, কান্ট্রি। সেখানে আমার এই বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশক আমার হাতে তুলে দিয়েছেন এবং যারা আমার পাঠক তাদের মনে খুব সাড়া ফেলেছি। এবং 3টে চ্যানেল, মানে টিভি চ্যানেল আমাকে ওই যেদিন আমার মানে এটা পাবলিশ হয় সেই দিনকে ওরা ব্রডকাস্ট করেছে, টিভিতেও দেখিয়েছে। যেমন একটা চ্যানেলের নাম বলি হ্যালো ক্যালকাটা, হ্যালো কলকাতার আপনারা যদি সার্চ করেন ইউটিউবে, তাহলে ওখানে দেখতে পাবেন আমার ছবি আছে, যেদিন পাবলিশ হচ্ছে আমি কি বলেছি ওটা। আর এই বইটা আমি যেটা নামে পরিচিত হয়েছি আদি রাজা, একটু বলি জাস্ট 1 সেকেন্ড। সেটা হচ্ছে আমি খুব আহ্লাদে মানুষ হয়েছি ছোটোবেলায়, মানে আদর করে, সেই জন্য আমার ভাগ্নি আমার খুব প্রিয়, আমার দুটো জিনিস খুব প্রিয়, আমার মা আর আমার ভাগ্নি আমার কাছে সবচেয়ে প্রিয় প্রাণের থেকেও। তা আমার মা আমাকে রাজা বলে রাখে, তা মা আমার কাছে আগে, সেই জন্য মার সম্মানের জন্য মার নামটা রেখেছি রাজা পরে। আর আমার ভাগ্নিকে আমার বোন বলেছে যে সবাই তো মামা বলে, তুই মামা বলবি না, একটু অন্যভাবে পরিচিত পাক, তা আমাকে আদি বলে। সেই জন্য এই দুজনের ভালোবাসায় আপ্লুত হয়ে আমি তাদের দুজনের কথার জন্যই আদি রাজা হিসেবে পরিচিত হয়েছি। আপনারা দেখবেন হ্যালো কলকাতা, নিশ্চয়ই চ্যানেলটাকে দেখবেন, সেখানে আমার আছে ব্রডকাস্ট। আর এটা প্রবন্ধ প্রথম লিখলাম প্রকৃতিকে নিয়ে, অর্থাৎ প্রকৃতি আজকে কীভাবে ড্যামেজ হচ্ছে মানুষের দ্বারা, সেইটা পুরো আমি তুলে ধরেছি প্রথম প্রবন্ধ। এবং আগামী দিনেও লোকে চাইছে উপন্যাস তো জাতাকাতা নয়, সেটাকে ভাবতে হয়, সেটাকে সুন্দরভাবে সুচিন্তিতভাবে সেটা নিয়ে করা, 4টিখানি ব্যাপার নয়। কবিতা লেখা যায়, প্রবন্ধ করা যায়, কিন্তু ওটা নিয়ে আমি পরবর্তীকালে ভাববো, কিন্তু আপনাদের সহযোগিতা পেলে এগিয়ে যেতে পারবো, এইটুকুই বলতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আশিসদার মতো লোক পেয়েছি, আমার জীবন ধন্য, আমি আগামী দিনেও পাশে পাবো। তা এইটা আপনারা পড়বেন, আমার যদি পাঠক একজনও পড়ে সেটাই আমার সার্থকতা, আমার যে লেখা সেটা আপনাদের নিয়েই, এই হচ্ছে ব্যাপার। আর সৌমেনদা ফুচকাবাজে আসেন 2 বছর হলো, আমাদের চেনেন, জানেন আমাদের ব্যাপারে, তো দাদা ফুচকাবাজকে কি বলবেন? এটা আমি একটু অন্যরকমভাবে বলি, সেটা হচ্ছে জাস্ট একটু, আমরা একটা কথা বলি না, এই ছেলেরা খুব আড্ডাবাজ হয়, তা ফুচকাবাজ হচ্ছে, ফুচকা মানে একটা সুন্দর অনুভূতি, ফুচকাবাজ মানে একটা ড্রিম, যেখানে এসে এমন একজন সাথী বন্ধু পাওয়া বোধহয় আজকের দিনে খুব দুষ্কর। শুধু তাই নয়, একজন মনের মানুষ যে সারাক্ষণ অন্যদের অনুপ্রাণিত করে, এটা শুধু একটা দোকান নয়, এটা একটা স্বপ্নের জায়গা, যেখানে এসে মানুষ কোয়ালিটির প্রোডাক্ট শুধু নয়, সেই জায়গাটা নিজের মতো, একটু বাড়ি নয় অথচ বাড়ির মতো, যে মানুষটাকে সুখ দুঃখের গল্প করা যায়, আবার নিজেদের রসনা তৃপ্তি করে নিজেদের সেই জায়গায় যে জন্যে আসা সেটা সমৃদ্ধ করা যায়, সেটা বোধহয় খুব কম জায়গায় দেখা যায়। এটা দোকান কম, ভালোবাসা অনেক, এটা দোকান কম, মায়া মমতা বেশি, এটা দোকান কম, এখানে মানুষগুলো দিয়েছে অজস্র অনুপ্রেরণা, যে অনুপ্রেরণায় আগামী দিনে ফুচকাবাজে তো আসতে হবে, আশিসদাকে পেতে গেলে, দিদিকে পেতে গেলে তো আসতে হবে, ভালোবাসতে হবে, হাসতে হবে, অন্যকে হাসাতে হবে, এইটুকুই বলতে পারি, আর কিছু। থ্যাংক ইউ দাদা। আর আজকের আমাদের শেষ প্রশ্ন সৌমেনদার আসলে মানে এত বিভিন্ন পরিধির সাথে যুক্ত দাদা, যে একটা এপিসোড যথেষ্ট নয় মানুষটাকে কভার করার জন্য। তো আজকের আসলে অলরেডি বেশ কিছু ইনসাইটফুল জিনিস সৌমেনদা দিয়েছেন। তো
চেষ্টা করব পরবর্তীকালে আবার কখনো বসে সৌমেনদার যে অন্যান্য দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরার। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষটাকে আপনাদের সামনে তুলে ধরার, এবং যেই কারণটার জন্য মানুষটা একটু স্পেশাল, তা সেই বই হোক বা আপনার মিনিস্ট্রি অফ আয়ুষের দ্বারা পাঠানো সার্টিফিকেট হোক। তো একটা বিশেষ মানুষকে ফুচকাবাজে আমরা ফুচকাবাজও সম্মানিত। আর সৌমেনদা, আজকে শেষ প্রশ্ন। কম বেশি দাদা 40-45টা বসন্ত দেখেছেন এবং অনেক কিছুর সাথে যুক্ত। আপনি একজন সামাজিক মানুষ এবং সবথেকে বড় কথা আপনি একজন শিক্ষক। তো আপনি পলিটিক্যালি না গিয়ে নেক্সট জেনারেশনকে কি বার্তা দেবেন আপনার মতো করে? জীবনে ওঠাপড়া থাকে, এর নামই জীবন, চলতে হয়। প্রত্যেকের জীবনে দুঃখ আছে, ভগবানেরই দুঃখ থাকে না, কিন্তু দুঃখ থাকে না এরা মানুষ নেই। ভাঙা আছে বলেই বোধহয় গড়ার যে ইয়েটা সেটা আমরা পাই। ভালোর কদর হয় মন্দরা আছে বলেই। একটা কথা আছে, পাঁকেই পদ্ম ফুল ফোটে। তাহলে সেইটা আমাদের সব কিছু ছেড়ে নতুনভাবে প্রতিদিন নতুন উদ্দীপনায় নতুন নিজেকে যে আমি পারবো, অবশ্যই পারবে এবং পারবেন, সেইটা এগিয়ে যেতে হবে সুস্থ চিন্তনে, সুস্থ মানসিকতায়। এবং আমি পারবো, কেন পারবো না? আজকে মানুষ কোথায় চলে গেছে? চাঁদে চলে গেছে। আজকে মানুষের অসাধ্য তো কিছু নেই, ভালো কাজে। সেই পুরনো বাজে কাজগুলো ছেড়ে বা মনে খারাপ জিনিসগুলো ছেড়ে নিজেকে নিয়োজিত করা সমাজের জন্য, ভালোর জন্য, সেইটা করতে হবে। প্রতি মুহূর্তে এগিয়ে যেতে হবে, যতই পরিস্থিতি খারাপ হোক নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সুন্দর মানসিকতায়, সুস্থ মানসিকতায়। ফুচকাবাজে আশিসদার মতো লোককে পাশে পাওয়ার প্রত্যাশায়, দিদির মতো আশিসদার সহধর্মিনী, আমি দিদি বলি, বোন বলি, এমন একজন মানুষের সান্নিধ্য লাভ করার জন্য আসতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রচুর প্রচুর সহযোগিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। এই বার্তা সমাজের কাছে দেবো। আর পেছনে কালকে যা হয়েছে সেটা ভুলে গিয়ে প্রতিদিন নতুন উদ্দীপনায়, নতুন আনন্দে, নতুন উৎসাহের সঙ্গে, নতুন সুস্থ চিন্তা ভাবনায় নিজে কিছু করব, নতুন ভালোভাবে, খারাপ নয়, মানুষের জন্য করব, এইভাবে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার নাম জীবন, থেমে থাকার নাম জীবন নয়। পরিস্থিতি যাই আসুক আমরা এগিয়ে যাব। ভগবান আমার সঙ্গে আছেন, আমার নিজের ওপর জোর আছে, ব্যাস করবো, লড়বো, জিতবো, কারেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে, এটাই হওয়া উচিত। দাদা কেকেআরেরও ফ্যান। হ্যাঁ, তা তো অবশ্যই। আর একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করব। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन, हो मन में है विश्वास, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। We shall overcome, we shall overcome, we shall overcome someday, हो मन में है विश्वास, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। আমরা করব জয়, আমরা করব জয়, মনের মধ্যে নেই কোনো ভয়, আমরা করব জয় নিশ্চয়, ओहो मन में है विश्वास, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन, हम ज़रूर कामयाब होंगे। धन्यवाद। থ্যাংক ইউ দাদা। আশা করি এমন কিছু আমাদের আলোচনায় উঠে আসেনি যেটা কাউকে কোনো অস্বস্তিতে ফেলতে পারে। অবশ্যই আমি চেয়েছি আমার যে প্রশ্নগুলো দাদা রেখেছেন, সমাজের কাছে, সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরকারের সঙ্গে, সরকারের সহযোগিতায় আমরাও সহযোগিতা করব। সমাজে সরকার যেমন কাজ করছেন আমরাও করব। সরকারের সঙ্গে একার পক্ষে সম্ভব নয়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রতি মুহূর্তে জয় করব, সুস্থ চিন্তায় এগিয়ে যাব, এইটুকুই প্রার্থনা সবার কাছে। যদি আলোচনার মাধ্যমে কাউকে হার্ট করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু সবটাই করা সমাজ এবং মানুষের উন্নয়নের জন্য, যাতে মানুষের ভালো হয় সেজন্যই। তো ফুচকাবাজ পডকাস্টের এই এপিসোড আপাতত আজকের এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কারুর সাথে। টিল দেন, বাই। বডি ঘুরবে না, দেখ আমাকে, দেখ আগে আমাকে, দেখ আমি বডি এক জায়গায়
সামনে করলাম তো দেখ বডি নড়ছে না দেখ এরকম হয়ে যায় চাপ তো কোমরে আর এদিকে চাপ তো মানে এদিক থেকে বিশাল আস্তে আস্তে পা সোজা থাকবে কিন্তু